আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ সুন্দর ও সাবলীল আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। হালকা নাসরাইন এসএসসি একাডেমিকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মুশফিকুর রহমান সানাউল্লাহ। পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের লেকচারে আমরা মূলত আলোচনা করব ভারত উপমহাদেশে মুঘল শাসন, এবং আজকের লেকচারে মূলত আমরা সাজিয়েছি ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে নিয়ে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভারতীয় উপমহাদেশে মুঘল শাসনটা শুরু হয়েছিল 1526 ভাইয়া, এই পানিপথের যুদ্ধের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে, এবং এটা স্থায়ী ছিল হচ্ছে 1858 সাল পর্যন্ত। এবং এই 1858 পর্যন্ত প্রায় 332 বছর এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিল। এবং এই ভারত উপমহাদেশে মুঘল শাসন সম্বন্ধে আমাদের আরও বিস্তারিত জানতে হলে আমরা আরও বিস্তারিত জেনে আসি। চলো, বাবর 1526 খ্রিস্টাব্দে লোদি বংশের শাসনের পতন ঘটিয়ে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। দেখে বাবর হচ্ছে 1526-এ কিসের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। প্রথম যুদ্ধ কিসের? পানিপথের। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কি করে লোদি বংশের শাসনের পতন ঘটে, কি করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। দিল্লির সুলতানি শাসনের পতনের যুগে পরাক্রমশালী কেন্দ্রীয় শক্তির অভাবে ভারতবর্ষের রাজনৈতিক অনৈক্য ও বিচ্ছিন্নতা আত্মপ্রকাশ করে। এ সুযোগে সমরকুশলী মুঘল নেতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তার রাষ্ট্র ক্ষমতা দখলের ফলে ভারতীয় উপমহাদেশে শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন আসে। সে যে এই রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, এই দখলের মাধ্যমে কি হয়, তোমার হচ্ছে দিল্লি সালতানাতের পতন হয়ে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। তারপরে কি হয় ভাইয়া, সম্রাট আকবরের রাজ্য জয়। এই সম্রাট আকবর তিনি কে ছিলেন? তিনিও একজন এই মুঘলদের একজন শাসক ছিলেন। তার রাজ্য জয়ে শাসন ব্যবস্থা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অসামান্য ভূমিকা পালন করেন। এতে মুঘল রাজবংশ সুপ্রতিষ্ঠিত হয়। এই অধ্যায়ে মুঘলদের রাজ্য বিজয়, এই অধ্যায়ে আমরা কি জানবো? যে মুঘলদের রাজ্য বিজয় সম্বন্ধে জানবো, তাদের শাসন সংস্কার সম্বন্ধে জানবো, এবং জনহিতকর কি কি কার্যাবলী করেছিলেন সে সম্বন্ধে জানবো, এবং স্থাপত্য এবং সুকুমার শিল্পের বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মনীতি এবং মুঘল আমলে আর্থসামাজিক অবস্থা এবং তাদের পতন আলোচনা করা হয়েছে। মানে তাদের উত্থান এবং তারা কিভাবে রাজ্য বিজয় করেছে, শাসন কাজ চালিয়েছে, এবং তাদের পতনটা আসলে কেমন ছিল, এই অধ্যায়ে আমরা পুরোটা এই নিয়ে আলোচনা করব। সিপাহী বিদ্রোহের পর 1858 সালে মুঘল বংশের পতন হয়। এ বংশের শেষ শাসক কে ছিলেন? এ বংশের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। মানে এটা তোমার অ্যাডমিশনেও খুব কাজে লাগবে যে মুঘল সাম্রাজ্য কত সাল পর্যন্ত স্থায়ী ছিল, কত সাল পর্যন্ত? 1858 পর্যন্ত। এবং মুঘলদের শেষ শাসক কে ছিলেন? মুঘলদের শেষ শাসক ছিলেন হচ্ছে তোমার দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তারপরে দেখো, এই আমাদের আজকের টপিকটা হচ্ছে ভারতে মুঘল শাসনের প্রতিষ্ঠা হচ্ছে বাবর। কি প্রতিষ্ঠা করেছিল ভাইয়া? বাবর করেছিল। তার চরিত্র এবং কৃতিত্ব সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানবো। চলো আমরা মুঘলদের উৎপত্তি সম্বন্ধে আগে জেনে নেই। মঙ্গ থেকে, শব্দ থেকে কি হয়? মঙ্গল হয়। মঙ্গল থেকে হচ্ছে কি হয়? মঙ্গল থেকে মুঘল নামের উৎপত্তি হয়। প্রথম হচ্ছে মঙ্গ শব্দ থেকে মঙ্গল আসছে, তারপরে এবং মঙ্গল থেকে কি হয়েছে? মুঘল হয়েছে। তারা তাদের আদি বাসভূমি মঙ্গোলিয়া, তাদের আদি বাসভূমি কোথায় ছিল? মঙ্গোলিয়া ছেড়ে কি করেছিল? মধ্য এশিয়ার পশ্চিম অঞ্চলে বসতি স্থাপন করেছিল। তারপরে বসতি স্থাপন করে মুঘল নামে পরিচিত হয়। মানে তাদের যে আদি বাসভূমি ছিল মঙ্গোলিয়া, এই মঙ্গোলিয়া থেকেই মূলত এই মুঘল নামের আত্মপ্রকাশ ঘটে। চেঙ্গিস খান তাদের বিবাদমান উপদলগুলোকে একত্রিত করে এশিয়ার শ্রেষ্ঠ একটি সামরিক শক্তিতে রূপান্তরিত করেন। এই চেঙ্গিস খান কে ছিল? হ্যাঁ, চেঙ্গিস খান ছিল হচ্ছে তোমার হচ্ছে এই মঙ্গলদের একজন নেতা ছিল, এবং মঙ্গলদের একজন হচ্ছে দুর্ধর্ষ তোমার হচ্ছে নেতা ছিল এবং যোদ্ধা ছিল, এবং খুবই সমরকুশলী যোদ্ধা ছিল। এবং তিনি কি করেন হচ্ছে তাদের বিবাদমান উপদলগুলো কি ছিল? বিবাদমান ছিল, মানে ঝগড়া এবং তার নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল। তাদেরকে কি করে একত্রিত করে এশিয়ার শ্রেষ্ঠ একটি সামরিক শক্তিতে রূপান্তর করেন। তার দ্বিতীয় পুত্র
চাগতাই খানের রাজ্য, মানে এই চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্রের নাম কি ছিল? চাগতাই খান। চাগতাই খানের রাজ্য মধ্য এশিয়া। এই চাগতাই খানের রাজ্য ছিল হচ্ছে মধ্য এশিয়ায়। তৈমুর লংয়ের আবির্ভাব ঘটে, মানে এই তৈমুর লং কি করেছিল? এই তৈমুর লং এই মঙ্গলদের কি ছিল? একজন নেতা ছিল এবং সেও খুব ভালো যোদ্ধা ছিল। এবং আমরা জানি যে এই তৈমুর লং কি করেছিল? 1398 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষেও তিনি হচ্ছে আক্রমণ করেছিলেন। তার আবির্ভাব ঘটে কার সময়? তোমার হচ্ছে এই চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাগতাই খানের সময় কি করে? চাগতাই খানের সময় এই মধ্য এশিয়ার তৈমুর লংয়ের আবির্ভাব ঘটে। তিনি 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। কে আক্রমণ করে ভাইয়া? এই তৈমুর লং আক্রমণ করে। পরে চেঙ্গিস তৈমুরের বংশধর বাবর, এই বাবর কে ছিলেন? এই চেঙ্গিস এবং তৈমুরের বংশধর ছিলেন। চেঙ্গিস ছিল হচ্ছে মায়ের দিক থেকে বাবরের বংশধর এবং তৈমুর ছিল হচ্ছে বাবার দিক থেকে। এই চেঙ্গিস ছিল এই তোমার হচ্ছে বাবরের মায়ের দিক থেকে 14তম পুরুষ এবং এই তৈমুর ছিল কে? তৈমুর ছিল হচ্ছে তোমার এই বাবরের বাবার তোমার হচ্ছে দাদা ছিল। বাবরের বাবার দাদা ছিল। তারপর দেখো লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে 1526 খ্রিস্টাব্দে পরাজিত করে ভারত উপমহাদেশে স্থায়ী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে এই মুঘল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয়? 1526-এ। কাকে পরাজিত করে? এই লোদি বংশের ইব্রাহিম লোদিকে পরাজিত করে কি হয়? এই মুঘল সাম্রাজ্যের উৎপত্তি ঘটে। তারপরে দেখো মুঘল সাম্রাজ্যের উৎপত্তি। মুঘল সাম্রাজ্যটা মূলত 1526 থেকে 1858, প্রায় কত সাল পর্যন্ত ভাইয়া? কত বছর পর্যন্ত? 332 বছরের মতো এই মোগল বংশ প্রতিষ্ঠিত ছিল। এবং এই মোগল বংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি হচ্ছে 1526 থেকে 1530 পর্যন্ত প্রায় 4 বছরের মতো তিনি ক্ষমতায় ছিলেন। তারপরে আসে কে? তারপরে আসে তার এই পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, মানে বাবরের পরে কি আসে ভাইয়া? হুমায়ুন আসে। এই বাবর শব্দের অর্থ কিন্তু আবার সিংহ, এটা মনে রাখতে হবে। এটা তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাবর শব্দের অর্থ সিংহ। তারপরে এই হুমায়ুন নামের শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। ভাইয়া এগুলা একটু লিখে রাখবা। ভাগ্যবান তিনি হচ্ছে কত সাল থেকে? 1530 থেকে 1540 পর্যন্ত প্রথমে 10 বছর শাসন করার পরে 40 থেকে 55 পর্যন্ত আবার শেরশাহ নামে একজন এসে আক্রমণ করে তার থেকে এই সাম্রাজ্য নিয়ে যায়, বুঝছো? শেরশাহ। এবং শেরশাহর পরে আবার তিনি আবার কি করে? এই তোমার মুঘল সাম্রাজ্যকে আবার অধিকার করে কবে? 1555 থেকে 56 সাল পর্যন্ত আবার তিনি এই শেরশাহ থেকে এই মুঘল সাম্রাজ্য আবার উদ্ধার করে তোমার হচ্ছে সাম্রাজ্য পরিচালনা করেন। তারপরে আসে কে? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবর ছিল এই মুঘল সাম্রাজ্যের সবচেয়ে তোমার হচ্ছে বিজয়ী বা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা বলা যেতে পারে। এই মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা কে ছিল? আকবর। আকবর কত সাল থেকে? 1556 থেকে 1605, প্রায় হচ্ছে 50 বছরের মতো হচ্ছে তিনি শাসনভার গ্রহণ করেন। দেখো 50 বছর সবচেয়ে বেশি কিন্তু তিনি হচ্ছে ক্ষমতায় ছিলেন। কে? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরের পরে আসে হচ্ছে জাহাঙ্গীর। তার পুরো নাম কি ভাইয়া? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর কত বছর ছিল? 1605 থেকে হচ্ছে 1627 পর্যন্ত, প্রায় 23 বছরের মতো তোমার হচ্ছে ক্ষমতায় ছিল। তারপরে কি আসে? জাহাঙ্গীরের পরে আসছে হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। শাহজাহান কত সাল থেকে কত সাল? 1627 থেকে 1658। তিনিও দীর্ঘ একটা টাইম তিনি ক্ষমতায় ছিলেন। তারপরে কি আসছে ভাইয়া? তারপরে আসছে হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর, মানে আওরঙ্গজেবের আর এক নাম কি ছিল? আলমগীর ছিল। 1556 থেকে 1707 সাল পর্যন্ত তিনিও ক্ষমতায় ছিলেন। তারপরে দেখো তারপরে কি আসছে? তারপরে আসছে হচ্ছে মুয়াজ্জেম বা হচ্ছে প্রথম শাহ আলম নামে তিনি পরিচিত, বা তাকে আবার বাহাদুর শাহ বলা হতো। তিনি 1707 থেকে 1712 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।
তারপরে হচ্ছে আসছিল হচ্ছে জাহানদার শাহ। জাহানদার শাহ কত সাল থেকে কত সাল ভাইয়া? 1712 থেকে 1713 সাল, মানে মাত্র 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। মূলত এই যে তোমার হচ্ছে জাহাঙ্গীর বা আওরঙ্গজেব বা আলমগীরের পরে যে শাসকগুলা এসেছিল মূলত তারা খুবই দুর্বল ছিল বা অল্প সময়ের জন্য এসেছিল। যেমন দেখা যাচ্ছে জাহানদার শাহ কত সাল থেকে? 1712 থেকে 1713, মাত্র 1 বছরের জন্য এসেছিল। তারপর এসেছিল হচ্ছে ফররুখ শিয়ার। ফররুখ শিয়ার কত সাল থেকে? 1713 থেকে 1719 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ফররুখ শিয়ারের পর কি আসে ভাইয়া? ফররুখ শিয়ারের পর আসে হচ্ছে রফিউল দারাজাত। রফিউল দারাজাত হচ্ছে 1719-এর ফেব্রুয়ারি থেকে জুন মাস, মাত্র কয়েক মাসের জন্য এসেছিল। তারপরেও 11 নম্বরে যে আসে শাসক, তিনি হচ্ছে রফিউদ দৌলা, বা তাকে দ্বিতীয় শাহজাহান বলা হয়। তিনিও 1719 থেকে জুন থেকে তোমার হচ্ছে সেপ্টেম্বর, মানে তিনিও অল্প কয়েক মাস ছিল, তারপরে তারও পতন ঘটেছিল। তারপরে কি এসেছে ভাইয়া? তারপরে এসেছিল হচ্ছে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ কত সাল থেকে? 1719 থেকে 1748 সাল পর্যন্ত ছিল। তারপর এসেছিল আহমদ শাহ। আহমদ শাহর সময়ে তিনি হচ্ছে 1748 থেকে 1754 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে তোমরা বলতে পারো যে 1757 সালে যে সময় পলাশির যুদ্ধ হয়েছিল বাংলায়, তখন ক্ষমতা কে ছিল? আহমদ শাহ তোমার হচ্ছে মুঘলদের তোমার হচ্ছে সম্রাট ছিল। তারপরে দেখো, তারপরে কি আসছিল? আজিজউদ্দিন দ্বিতীয় আলমগীর। আজিজউদ্দিনকে কি বলা হইতো? দ্বিতীয় আলমগীর, মানে হচ্ছে এই মোহাম্মদ আওরঙ্গজেবকে বলা হইতো প্রথম আলমগীর, আর এই আজিজউদ্দিনকে বলা হইতো দ্বিতীয় আলমগীর। তিনি কত সাল থেকে কত সাল ছিলেন ভাইয়া? 1754 থেকে 1759 পর্যন্ত ছিল। তারপরে কি আসছিল? দ্বিতীয় শাহ আলম। প্রথম শাহ আলম আমরা দেখেছি যে প্রথম শাহ আলম একবার এসেছিল, এবং এই যে প্রথম শাহ আলম এসেছিল হচ্ছে 1707 থেকে 1712, কিন্তু দ্বিতীয় শাহ আলম তিনি এসেছিলেন হচ্ছে 1759 থেকে 1806 পর্যন্ত তিনি এসেছিলেন। তারপরে এসেছিলেন দ্বিতীয় আকবর। প্রথম আকবর তো তোমার হচ্ছে প্রথমে এসেছিল 1556 থেকে 1605 পর্যন্ত, প্রায় 50 বছরের মতো তিনি করেছিলেন। কিন্তু দ্বিতীয় আকবর কত সাল থেকে? 1806 থেকে 1837 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এবং সর্বশেষ তোমার হচ্ছে সম্রাট কে ছিল? সর্বশেষ সম্রাট ছিল হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি হচ্ছে 1737 থেকে 1758 পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। মোট এই 332 বছরের মধ্যে মোট 17 জন শাসক কি করেছিল? শাসন করেছিল। শুরু হয়েছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে দ্বারা, শেষ হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে দ্বারা। এই তোমাদের হচ্ছে অ্যাডমিশনে বা বিভিন্নভাবে বা ইন্টার পরীক্ষা তোমাদের আসতে পারে যে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট কে ছিলেন? সর্বশেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এটা তোমরা মনে রাখবা। তারপরে দেখো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পরিচয় ও সিংহাসনে আরোহণ কত সাল থেকে কত সাল? 1526 থেকে 1530, প্রায় 4 বছরের মতো তিনি ক্ষমতায় ছিলেন। দেখো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার তুর্কিস্তানের ফারগানায় জন্মগ্রহণ করেন। কত সালে? 1483 খ্রিস্টাব্দে, এবং 14 ফেব্রুয়ারি রোজ কবে? শুক্রবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি হচ্ছে স্থান কোথায়? তুর্কিস্তানের বা তুর্কির ফারগানায় তিনি জন্মগ্রহণ করেন। তার বংশীয় নাম হচ্ছে বাবর, এটা তার বংশগত। তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম। এইটা ভাইয়া ক নম্বরের জন্য আসবে, এবং এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। বাবর হচ্ছে মায়ের দিক থেকে হচ্ছে চেঙ্গিস খান। তোমাদের একটু আগে যেটা আমি বলেছি, মায়ের দিক থেকে হচ্ছে চেঙ্গিস খান এবং পিতার দিক থেকে হচ্ছে তৈমুরলংয়ের বংশধর ছিলেন। এই তোমার হচ্ছে তৈমুরলং হচ্ছে 1398 সালে তিনি ভারত আক্রমণ করেছিল। তিনি হচ্ছে একজন মঙ্গল যোদ্ধা ছিল, এবং এই যে তোমার চেঙ্গিস খানও কিন্তু মঙ্গল যোদ্ধা ছিল। তারপরে দেখো, মাতৃকুলে তার 14তম পূর্বপুরুষ ছিলেন চেঙ্গিস খান। কত? 14 মানে 14তম। মাতৃকুলে তার 14তম পূর্বপুরুষ ছিল চেঙ্গিস খান, এবং
পিতৃকুলে তার প্রপিতামহ, প্রপিতামহ মানে কি, প্রপিতামহ মানে কি, পিতামহের পিতামহ মানে দাদার দাদা, দাদার দাদা কে ছিলেন, তৈমুল্লক ছিলেন। তারপর দেখো বাবরের বাবার নাম ছিল কি, সুলতান ওমর শেখ মির্জা, সুলতান ওমর শেখ মির্জা কে ছিল, এই তো বাবরের পিতা। এবং মাতা কে ছিল, মাতা ছিল হচ্ছে কুতলুক নিগার খানম। তার নানার নাম কি ছিল, নানা মানে কি, মায়ের বাবার নাম ছিল কি, ইউনুস খান। ফলে তার শরীরে দুজন বিখ্যাত দিগ্বিজয়ীর রক্ত প্রবাহিত হয়েছিল। মানে তার শরীরে কার কার, তোমার হচ্ছে চেঙ্গিস খান এবং তৈমুরলংয়ের মতো দিগ্বিজয়ী মানে খুবই সমরকুশলী দুইজন তোমার হচ্ছে যোদ্ধার রক্ত বহন করেছিল এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের গায়ে। তারপরে দেখো তিনি কি করেছিলেন, তিনি তার আত্মজীবনীকে নিজেকে চাকতাই তুর্কি হিসেবে কি করেছিল, পরিচয় দিয়েছিল। দিগ্বিজয়ী তৈমুরের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে যায়। এই যে তৈমুর যখন মৃত্যু হয় তার কি বিশাল একটা সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যটা ভেঙে যায়। বাবরের পিতা ওমর শেখ মির্জা ফারগানার অধিপতি হন। মানে এই জহিরুদ্দিন মোহাম্মদ যে ফারগানার জন্মগ্রহণ করেছিলেন, সেই ফারগানার অধিপতি হয় ওমর শেখ মির্জা। কার পরে, এই তৈমুরের মৃত্যুর পরে 1494 খ্রিস্টাব্দে 38 বছর বয়সে, 1494-তে 38 বছর বয়সে শেখ মির্জা মৃত্যুবরণ করেন। তখন বাবরের বয়স ছিল মাত্র 11 বছর। মানে এই যে তোমার ইউনুস হচ্ছে তোমার 38 বছর, 38 বছরে তিনি 1494-তে মৃত্যুবরণ করে। তখন এই জহিরুদ্দিন বাবরের তোমার হচ্ছে বয়স ছিল হচ্ছে 11 বছর। এবং তখন কি করে, তিনি পিতৃসূত্রে ফারগানা যেখানে তিনি জন্মগ্রহণ করেন সেখানে সিংহাসন লাভ করেন। তরুণ বয়সে বাবর দক্ষ প্রশাসনের ভূমিকা পালন করেন। তারপরে দেখো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর প্রাথমিক সমস্যা ও ভাগ্য বিপর্যয়। 1494 খ্রিস্টাব্দে তিনি কি করে, পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করে। কোন জায়গার, ফারগানার, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাবর দুই পিতৃব্য ও আত্মীয় স্বজন এবং উজবেকিস্তানের নেতা কে ছিল, সাইবানি খানের বিরোধিতার সম্মুখীন হন। বাবর 1497-তে, কত সালে ভাইয়া, 1497 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের সুযোগে সমরখন্দ তিনি কি করেন, অধিকার করেন, যেখানে হচ্ছে তৈমুরলং শাসন করেছিলেন এই সমরখন্দেই। কিন্তু ভাগ্য বিপর্যয়ে তিনি সমরখন্দ হারান। মানে তার ভাগ্যের কারণে তিনি কি করেন, সমরখন্দ হারান। 1498 খ্রিস্টাব্দে পিতৃরাজ্য ফারগানাও তার হস্তচ্যুত হয়। তার কপাল খারাপের জন্য তিনি কি করে, সমরখন্দ এবং এই যে ফারগানা ছিল তার পিতার রাজ্য, সেটাও তিনি কি করে, হারায়। সমরখন্দ ও ফারগানা হারিয়ে বাবর অসহায় ও ভাগ্য বিপর্যয়ে পতিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। কিন্তু তিনি দক্ষতা বলে কি করে, আবার 1500 সালেই কি করে, ফারগানাও পুনরুদ্ধার করে এবং 1502 সালে কি করে, সমরখন্দ অধিকার করে। মানে 2 বছরের ব্যক্তিতে তিনি কি করে, তিনি সমরখন্দ এবং ফারগানাও কি করে, দখল করে নেয়। তবে 1503 খ্রিস্টাব্দে সাইবানি খানের হাতে পরাজিত হয়ে ফারগানাও সমরখন্দ হারিয়ে তাসখন্দের মামা সুলতান মাহমুদ খানের নিকট আশ্রয় গ্রহণ করে। তিনি এই 1500 সাল এবং 1502-তে আবার পুনরুদ্ধার করেও আবার কি করে, এই যে সাইবানি ছিল তিনি 1503 সালে আবার কি করে, আবার তার কাছে পরাজিত হয়ে আবার ফারগানা এবং সমরখন্দ হারিয়ে ফেলে। এবং উজবেকিস্তান যে একটা দেশ আছে, সেই দেশের রাজধানীর নাম হচ্ছে তাসখন্দ। সেই তাসখন্দে তার মামা আবার সুলতান মাহমুদের কাছে তিনি আশ্রয় গ্রহণ করেন। কার ভয়ে, এই সাইবানের ভয়ে। তারপর দেখো ফারগানা উদ্ধারের ব্যর্থ চেষ্টা না করে বাবর অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে 1504-এ, কত ভাইয়া, 1504 খ্রিস্টাব্দে রাজা আরঘুনাকে পরাজিত করে কাবুল অধিকার করেন। মানে তিনি বুঝতে পারছিলেন যে এই সাইবানি তিনি খুবই একজন শক্তিশালী রাজা, তাকে শুধু তার সাথে যুদ্ধ না করে আমি কি করি, অন্যদিকে মনোনিবেশ করি। অন্যদিকে মনোনিবেশ করতে গিয়ে তিনি কি করছে, কাবুলের রাজা আরঘুনাকে পরাজিত করে কাবুল মানে হচ্ছে আফগানিস্তান তিনি অধিকার করেন।
অল্প দিনের মধ্যেই সমগ্র আফগানিস্তানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাবর বাদশাহ উপাধি গ্রহণ করেন। সাইবানি খানের মৃত্যুর সুযোগে বাবর পারস্য সম্রাট শাহ ইসমাইলের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তার সহায়তায় 1511 খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন। 1511তেও তিনি কি করে আবার সমরখন্দ অধিকার করেছিল। মানে তোমার হচ্ছে রাজ্য শাসন এমন একটা বিষয়, একটা নেশা করে নিতে হয়, একবার হারাইতে হইল আবার সেটা কিভাবে সে অধিকার করবে সে নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকে। তারপর দেখো খোরাসানেও তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কন্দুজ, তাসকন্দ, হিসার এমনকি ফারগানাও তার অধিকারে চলে আসে। সমরখন্দতে তিনি পায় 1511, তা আবারও ফারগানাও তিনি তার পিতৃর যে রাজ্য ছিল সেটাও তিনি পেয়ে যায়। কিন্তু তার এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। 1512 খ্রিস্টাব্দে সাইবানি খানের পুত্র সাইবানি খান, যিনি হচ্ছে এই যে তাকে কি করেছিল, তারে পরাজিত করছিল 1503-এ পরাজিত করে কি করছিল সমরখন্দ এবং ফারগানাও তার নিয়ন্ত্রণে নিয়ে গেছিল এই সাইবানি খানের যে পুত্র ছিল তার নেতৃত্বে আবার উজবেকদের কাছে গাজদাওয়ানের যুদ্ধে, কোন যুদ্ধে ভাই? গাজদাওয়ানের যুদ্ধে বাবর পরাজিত হলে তিনি কাবুলে ফিরে যেতে বাধ্য হন। তিনি আবার কি করে কাবুলে ফিরে যায়। তারপরে দেখো সম্রাট বাবর ছিলেন এই বাবরের এই ভারত অভিযানের কি কারণ ছিল চলো আমরা দেখে আসি। সম্রাট বাবর ছিলেন ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, কষ্ট সহিষ্ণু এবং আত্মবিশ্বাসী এবং সমরকুশলী। তিনি বাল্যকাল হতে একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। পূর্বপুরুষদের বাসভূমি মধ্য এশিয়া সুবিধা করতে না পেরে, অর্থাৎ এই যে মধ্য এশিয়া যেখানে ছিল তোমার হচ্ছে সেখানে তিনি সুবিধা করতে না পারে তিনি কি করছে, মধ্য এশিয়ার ব্যর্থতার কারণে তিনি ভারতবর্ষের দিকে নজর দেন। ভারতের ভৌগোলিক অবস্থান, ঐশ্বর্য এবং ধন সম্পদ এবং রাজনৈতিক মতনৈক্য, সামরিক দুর্বলতা, ভারতীয় সুলতান ইব্রাহিম লোদির বিরোধীদের তৎপরতা বাবরকে দিল্লি আক্রমণে প্রলুব্ধ করে। লাহোরের শাসনকর্তা কে ছিল? দৌলত খান। এই যে তোমার হচ্ছে ভারতবর্ষের একটা জায়গার নাম হচ্ছে লাহোরের শাসনকর্তা ছিল দৌলত খান লোদির আহ্বানে সাড়া দিয়ে সম্রাট বাবর কি করে ভারত দখল করে। এই দৌলত খান লোদি মনে করেছিল যে এই বাবরের পূর্বপুরুষ ছিল তৈমুর লং। 1398-তে তিনি হচ্ছে যখন ভারত অভিযান করেছিল তখন সে ভারত আক্রমণ করে লুণ্ঠন করে আবার সে চলে গিয়েছিল। এই দৌলত খানও মনে করেছিল যে বাবরকে যদি আমি এই ইব্রাহিম লোদির বিরুদ্ধে তুমি কি করে অভিযান পরিচালনা করতে বলি তখন সে অভিযান পরিচালনা করে চলে যাবে সবকিছু লুণ্ঠন করে, কিন্তু আমাকে এই দৌলত খান লোদিকে তিনি এই ভারতের সম্রাট হিসেবে তিনি মনোনীত করে যাবেন। কিন্তু তিনি পরে কি দেখতে পান যে বাবর হচ্ছে লুণ্ঠন করতে আসে নাই, সে এই সাম্রাজ্যের অধিপতি হতে এসেছে। তখন আবার দৌলত খান লোদি কি করে এই বাবরকে আমন্ত্রণ জানিয়ে সে আবার তার বিরোধিতা করতে থাকে। চলো এগুলো আমরা সামনে দেখতে পাবো। এবং দেখো যে বাবরের সময় কি হয়, বাবরের সময় আক্রমণকালে ভারতবর্ষ কোন কোন স্থান পর্যন্ত ছিল সীমানা, দেখো কাবুল থেকে সিন্ধু মানে হচ্ছে পাকিস্তানের অংশ এটা। তারপরে দেখো এখন বর্তমান পাকিস্তান, তারপরে হচ্ছে কাবেরী নদ থেকে একদম শুরু করে ব্রহ্মপুত্র নদী এবং একদম পেশোয়ার হয়ে একদম কাবুলে মানে আফগানিস্তান থেকে পুরাটা ভারত তখন যখন সে আক্রমণ করেছিল তখন ভারতবর্ষের অবস্থা এমন ছিল, সীমানা বা সাম্রাজ্য এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তারপরে দেখো সম্রাট বাবরের ভারত আক্রমণকালে ভারতের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সংকটপূর্ণ ও দুর্বল। যে বাবরের আক্রমণকালে ভারতের অবস্থা কেমন ছিল এখন আমরা তা দেখতেছি। মোহাম্মদ বিন তুগলক কি ছিল? এই তুগলক বংশের একজন শাসক ছিল। যে মোহাম্মদ বিন তুগলক তার উচ্চাভিলাষী পরিকল্পনা মানে হচ্ছে সে 4টা পরিকল্পনা করেছিল যা হচ্ছে খুবই মহা পরিকল্পনা, কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য তার কাছে লজিস্টিক সাপোর্ট ছিল না। কিন্তু সে পরিকল্পনা করছে, এর জন্য লজিস্টিক সাপোর্ট না থাকায় সে তার এই পরিকল্পনা কি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। ফিরোজ শাহ তুগলকের এও একজন তুগলক বংশের শাসক, তিনি 38 বছর শাসন করেছিল। ফিরোজ শাহ তুগলক শাসনতান্ত্রিক দুর্বলতা, সৈয়দ ও লোদি বংশের ব্যর্থতা এবং অভিজাতদের ষড়যন্ত্রের কারণে দিল্লি সুলতানদের কর্তৃত্ব শুধু দিল্লি ও এর আশেপাশে সংকুচিত হয়ে যায়। মানে এখানে বলতে চেয়েছে যে এই যে কারণগুলো দেখেছিল যে মোহাম্মদ বিন তুগলক তার যেই মহাপরিকল্পনার ব্যর্থতা,
তবে ফিরোজ শাহ তুগলক যে আসছিল তার হচ্ছে দুর্বলতা, এবং সৈয়দ এবং লোদি বংশে তেমন হচ্ছে যোগ্য শাসক ছিল না, এবং তাদের বংশের ব্যর্থতা, এবং অভিজাতরা সবসময় ষড়যন্ত্র করত সুলতানদের বিরুদ্ধে। সেই অভিজাতদের ষড়যন্ত্রের কারণে দিল্লি সুলতানদের কর্তৃত্ব শুধু দিল্লি এবং এর আশেপাশের এলাকায় কি হয় তখন হচ্ছে প্রভুত্ব কায়েম করতে পারছিল, কিন্তু এর বাহিরেও বাংলা যা ছিল অন্যান্য প্রাদেশিক রাজ্য যেগুলো ছিল সেগুলায় এই সুলতানগণ তাদের প্রভুত্ব কায়েম করতে পারে নাই। ফলে কি হয়, তাদের এই সাম্রাজ্য সংকুচিত হয়ে পড়েছিল। কাশ্মীর, জৌনপুর, বঙ্গদেশ, মেবার ও গুজরাট ছিল তখন শক্তিশালী দেশ। সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি, এই লোদি বংশের সর্বশেষ রাজা ইব্রাহিম লোদি জনপ্রিয় শাসক ছিলেন না। উপরন্তু অভিজাত ও প্রাদেশিক গভর্নরদের সাথে তার সুসম্পর্ক ছিল না। এই ইব্রাহিম লোদি বংশের শেষ শাসকের সাথে এই যে প্রাদেশিক যে গভর্নররা ছিল তাদের সাথে সুসম্পর্ক ছিল না। দাক্ষিণাত্যের বাহমানি রাজ্য বিভক্ত হয়ে 5টি রাজ্যে সৃষ্টি হয়েছিল। এই স্বাধীন রাজ্যগুলো দিল্লির সুলতানকে সন্দেহের চোখে দেখত। লাহোরের শাসনকর্তা দৌলত খান, কোন জায়গার ভাইয়া? লাহোরের শাসনকর্তা দৌলত খান লোদির সাথে দিল্লি সুলতানদের সম্পর্ক ছিল না। তিনি ইব্রাহিম লোদিকে শায়েস্তা করার জন্য লাহোরের শাসনকর্তা দৌলত খান ইব্রাহিম লোদি বংশের শেষ শাসককে শায়েস্তা করার জন্য তিনি কি করছিল, সম্রাট আকবরকে দিল্লিতে আহ্বান জানাইছিল। দিল্লির সার্বিক অবস্থা অবগত করেন, মানে তিনি এই দৌলত খান কি করে যে তিনি এই বাবরকে আমন্ত্রণ জানায় এই কারণে যে তিনি লুণ্ঠন করে তাকে বসাই দিয়ে যাবে, এবং তিনি কি করবে, এই দৌলত খান লোদিকে বাহির করে দিয়ে তিনি কি করবে, তিনি দিল্লির সুলতান হয়ে যাবে। কিন্তু তা ঘটে নাই। দিল্লির সার্বিক অবস্থা অবগত করে। তিনি সালতানাতের দুর্বলতার সুযোগে মেবারের রানা সংগ্রাম সিংহ রাজপুতদের সংঘবদ্ধ করে দিল্লি দখলের পরিকল্পনা করেন। এরূপ ভারতের নাজুক পরিস্থিতি সম্রাট বাবর দিল্লি আক্রমণ করেন এবং দিল্লি গঠন করেন। মানে হচ্ছে দেখো, দিল্লি যখন দখল করে তখন ইব্রাহিম লোদি একজন জনপ্রিয় শাসক ছিল না, তার ক্ষমতা খুবই কুক্ষিগত, মানে ছোট হয়ে গিয়েছিল, তার সাম্রাজ্য ছোট হয়ে গিয়েছিল। তখন প্রদেশে বিক্ষোভ চলতেছিল, বিদ্রোহ চলতেছিল, স্বাধীন হতে চাইছিল, কারণ এই ইব্রাহিম লোদি ছিল একজন দুর্বল শাসক। তখন হচ্ছে ইব্রাহিম লোদিকে সরিয়ে তখন হচ্ছে এই দৌলত খান লোদি কি করতে চাইছিল, তিনি ক্ষমতায় বসতে চাইছিল। এজন্য সম্রাট বাবরকে তিনি আমন্ত্রণ জানাইছিল। তারপরে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ। বাবরের প্রাথমিক অভিযান কোনটা ছিল, যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এর পূর্বে কি হয়, ভারত সীমান্ত এলাকায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা হয়। মানে 1526-এ তোমার হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে কার মধ্যে হয়েছিল, বাবরের মধ্যে হয়েছিল, তা আর কার মধ্যে হয়েছিল, ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল যে 1526 খ্রিস্টাব্দে। এর পূর্বেই, এই 1526-এর পূর্বেই বাবর কি করে, ভারতের সীমান্ত এলাকায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছিল। 1519 খ্রিস্টাব্দে তিনি কি করেছিল, সিন্ধু নদ অতিক্রম করে বাজর ও পাঞ্জাবের ঝিলাম নদীর তীরবর্তী ভেড়া অধিকার করেছিল। মানে এই ভেড়াটা একটা সীমান্ত এলাকা ছিল। 1519 সালেই, মানে পানিপথের প্রথম যুদ্ধের আগে তিনি কি করেছিলেন, ভেড়া অধিকার করেছিলেন। ভারত আক্রমণের সূচনা করেছিল এই ভেড়া অধিকারের মাধ্যমে। অতঃপর ভেড়া হতে মৌলা মুর্শিদকে দূত রূপে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির কাছে পাঠিয়ে তুর্কিদের পূর্ব অধিকৃত সকল ভারতীয় অঞ্চল তার হাতে ছেড়ে দেওয়ার দাবি জানায়। মানে হচ্ছে এই যে ভেড়া যে অধিকার করছিল কত সালে, 1519 সালে, তখন ভেড়া হতে কি করছে, মৌলা মুর্শিদ একজনের নাম, তাকে কি করছে, দূত হিসেবে পাঠাইছে ইব্রাহিম লোদির কাছে, যে আগে যে দিল্লিতে তুর্কিরা ছিল, সেই তুর্কিদের যে এলাকা হচ্ছে তারা শাসন করেছে, ওই সব এলাকা আমাকে দিয়ে দাও। কে বলছিল, তোমার হচ্ছে এই বাবর বলছিল ইব্রাহিম লোদিকে দূত হিসেবে পাঠিয়ে। কিন্তু কি হয়েছিল তখন, কিন্তু পাঞ্জাবের আফগান শাসনকর্তা এই দৌলত খান লোদি কি করে, এই দূত যিনি ছিলেন এই মৌলা মুর্শিদ, তাকে দিল্লি যেতে না দিয়ে 5 মাস লাহোরে আটকে রাখেন। মৌলা মুর্শিদের মিশন ব্যর্থ হলে বাবর দ্বিতীয় দফা ভারতে অভিযান চালিয়ে শিয়ালকোট পর্যন্ত অগ্রসর হয়। কিন্তু কান্দাহারের শাসক
শাহবেগ আরঘন কর্তৃক কাবুল আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে তিনি সেদিকে দৃষ্টি দিতে এবং কাবুলে ফিরে যেতে বাধ্য হন। মানে হচ্ছে এই কান্দাহারের শাসক ছিল হচ্ছে শাহবেগ আরঘন। তিনি কি করছিলেন যে এই বাবরের যে এলাকা যে কাবুল ছিল, এই কাবুলে তিনি দৃষ্টি দিয়েছিল কে? এই কান্দাহারের শাসক শাহবেগ। তখন হচ্ছে তার অধিকৃত যে এলাকা ছিল, তার যেই সাম্রাজ্য ছিল কাবুল, এই কাবুলকে বাঁচাতে তিনি আবার কাবুলে চলে যান। তিনি আর অন্য এলাকা তিনি জয় করতে পারেন নাই। বাবর উপলব্ধি করেন যে কান্দাহারের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারলে কাবুলের নিরাপত্তা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভারত আক্রমণও সহজ হবে। এই কান্দাহার এমন একটা রাজ্য ছিল যে এই কান্দাহারের রাজা ছিল এই যে শাহবেগ। এই শাহবেগকে হটিয়ে যদি এই কান্দাহার তোমার হচ্ছে কর্তৃত্ব স্থাপন করা যায়, তখন কি হবে? কাবুলের নিরাপত্তা বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে তাকে যদি পরাজিত করা যায় তাহলে কাবুলও নিরাপদ থাকবে এবং তেমনি ভারতের আক্রমণও তিনি সহজে করতে পারবে। তাই 1520 খ্রিস্টাব্দে তিনি বাদাখশাহ জয় করে জ্যেষ্ঠপুত্র হুমায়ুনকে, মানে এই হুমায়ুন ছিল বাবরের জ্যেষ্ঠপুত্র মানে বড় পুত্র, ওই এলাকায় এবং 2 বছর পর 1522 খ্রিস্টাব্দে কান্দাহার জয় করে কনিষ্ঠ পুত্র কামরানকে কান্দাহারের শাসনকর্তা নিযুক্ত করেন। বাদাখশান ও কান্দাহারের বিজিত হলে বাবর আফগান অঞ্চলে সকল বিপদ থেকে মুক্ত হন এবং পুনরায় ভারতের দিকে মনোনিবেশ করেন। মানে তিনি হচ্ছে এই যে কান্দাহার জয় করেছিল, কান্দাহার জয় করে আবার ভারতের দিকে মনোনিবেশ করেন। তারপরে দেখো বাবর যখন ভারত আক্রমণের সুযোগ খুঁজতেছিলেন, ঠিক সে সময় পাঞ্জাবের তৎকালীন আফগান গভর্নর কে ভাইয়া দৌলত খান লোদি ও ইব্রাহিম লোদির চাচা, ইব্রাহিম লোদি কে ছিল? লোদি বংশের শেষ শাসক। তার চাচা কে ছিল? আলম খান। আলম খান কি করছে? ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। কে কে আমন্ত্রণ জানায়? যে তোমার হচ্ছে দৌলত খান, যিনি পাঞ্জাবের শাসনকর্তা ছিল, এবং এই যে লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি, তার যে চাচা ছিল আলম খান, তারা দুইজনেই কি করে এই ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরকে বলে তুমি আসো এবং তুমি তার বিরুদ্ধে কি করো? অভিযান পরিচালনা করো। তখন কি করে যে একই সময় মেবারের রানা সংগ্রাম সিংহ, মানে মেবারের তখন রাজা ছিল রানা সংগ্রাম সিংহ, তিনিও কি করে? বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করে। বাবর এ আমন্ত্রণে সাড়া দিয়ে কাল বিলম্ব না করে 1524 কি করে? ভারত অভিযান চালিয়ে ভারত কিন্তু এই যে তোমার হচ্ছে 1526 যে কি হয়েছিল, যে পানিপথের যুদ্ধ হয়েছিল, এর আগেই 1524 কি করে ভারত অভিযান চালিয়ে লাহোর, শিয়ালকোট, তারপর হচ্ছে দিপালপুর সহ পাঞ্জাব করায়ত্ত করেছিল। কত সালে? 1524। মানে তোমার হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে আগেই এই অঞ্চলগুলা বাবরের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। বাবরের ভারত জয়ের পরিকল্পনা ও প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করে দৌলত খান ও আলম খান তার বিরুদ্ধাচরণ করেন। মানে এই দৌলত খান এবং আলম খান পাঞ্জাবের শাসনকর্তা এবং ইব্রাহিম লোদির চাচা, তারা দুইজনে কিন্তু তোমার হচ্ছে বাবরকে আমন্ত্রণ করে এনেছিল, কিন্তু যখন এই বাবরের প্রকৃত উদ্দেশ্য তারা বুঝতে পেরেছিল, তখন তার বিরুদ্ধে তারা কি করেছিল? বিরুদ্ধাচরণ করেছিল। কারণ তারা বাবরের সাহায্যে ইব্রাহিম লোদির পতন ও নিজেদের প্রতিষ্ঠা চেয়েছিলেন। মানে তারা ভাবছিলেন যে বাবরের সাহায্যে ইব্রাহিম লোদির পতন হবে এবং নিজেদের কি হবে? প্রতিষ্ঠা হবে। কিন্তু যখন বুঝতে পারলেন যে বাবর তার পূর্বপুরুষ কে ছিল? তৈমুর লং, যখন হচ্ছে 1398-তে যখন হচ্ছে ভারত আক্রমণ করে, তৈমুর লং কি করেছিল? সমরকন্দে আবার ফিরে গিয়েছিল অভিযান পরিচালনা করে। তখন তারা ভাবছিল যে তৈমুর লংয়ের মতো বাবরও এই এলাকা আক্রমণ করে অভিযান পরিচালনা করবে, লুণ্ঠন করে আবার সে তার জায়গায় বা কাবুলে চলে যাবে। কিন্তু এইটা বাবর করে নাই। সে কি করছে? এই সাম্রাজ্যকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিয়েছিল। এর ফলে এই যে দৌলত খান এবং আলম খান, তারা কি করে? তারা তাদের উদ্দেশ্য উপতীর্ণ হতে পারে নাই। কিন্তু যখন বুঝতে পারলেন যে তৈমুর লংয়ের মতো ফিরে যেতে আসেননি, বরং এসেছেন স্থায়ীভাবে ভারতের সাম্রাজ্য স্থাপন করতে, তখন তারা বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। বাবর দৌলত খানকে পরাজিত করে তার পুত্র দেলওয়ার খানকে কি করে? জলন্ধর ও
সুলতানপুরের এবং আলম খানকে দিপালপুরের শাসনকর্তা নিয়োগ করে। মানে দৌলত খানকে তিনি পরাজিত করে তারই পুত্র এই বাবরের পুত্র দিলওয়ার খানকে কি করে জলন্ধর এবং সুলতানপুরের, এবং আলম খান কে ছিল ভাইয়া, যে ইব্রাহিম লোদির যে চাচা ছিল তাকে দিপালপুরের শাসনকর্তা নিযুক্ত করে কাবুলে ফিরে যায়। আবার দেখো বাবরের অনুপস্থিতিতে দৌলত খান পাহাড়ি এলাকা হতে বের হয়ে আলম খান ও দিলওয়ারকে পরাজিত করে সমগ্র পাঞ্জাব পুনরুদ্ধার করেন। এই যে দৌলত খান পাঞ্জাবের রাজা ছিল, যখন হচ্ছে কাবুলে এই বাবর অভিযান পরিচালনা করে ফিরে যায় এই দৌলত খানের বিরুদ্ধে, তখন এই যে তাদের কাকে কাকে বসে দিয়ে গেছিল, দিলওয়ারকে এবং আলম খানকে, তখন আবার কি করে এই পাহাড়ি এলাকা হতে দৌলত খান বের হয়ে আলম খানকে সে কি করে আলম খানকে কাবুলে গিয়ে বাবরের সাহায্য প্রার্থী হলেন। মানে হচ্ছে তিনি আবার কি করে আলম খান এবং দিলওয়ারকে পরাজিত করে, তখন আলম খান আবার কি করে কাবুলে গিয়ে সাহায্য প্রার্থী হন কার, বাবরের, যে আমাদেরকে আবার সরাই দিছে, তুমি আশা আবারও আমাদের বসাই দিয়ে যাও। বাবর আলম খানকে সাহায্যের জন্য পাঞ্জাবের মুঘল আমিরদেরকে নির্দেশ দিলেন, কিন্তু অনতিকাল পরে সংবাদ পেলেন যে আলম খান ও দৌলত খান আবার মৈত্রী জোট পেতেছে। তখন দেখো যখন হচ্ছে তাদেরকে সহযোগিতা করতে বলে, তখন কি হয়, আলম খান আবার দৌলত খান কি হয়, মৈত্রী চুক্তি স্থাপিত হয়, অথবা তিনি পাঞ্জাবের সাথে অগ্রসর হবার সিদ্ধান্ত নেয় এবং ভারত বিজয়ের চূড়ান্ত সংকল্প তার শেষ অভিযান পরিচালনা করেন কত 1525-এ। দৌলত খান পরাজয় নিশ্চিত জেনে বাবরের নিকট আত্মসমর্পণ করলে পাঞ্জাব বাবরের নিয়ন্ত্রণে চলে আসে। দৌলত খান যখন হচ্ছে পরাজয় নিশ্চিত জানছে, তখন বাবরের কাছে তিনি কি করছে, আত্মসমর্পণ করছে, তখন পাঞ্জাব বাবরের নিয়ন্ত্রণে চলে এসেছিল। তারপরে দেখো বাবর পাঞ্জাব দখল করে দিল্লি জয়ের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করে। মানে যখন পাঞ্জাব জয় করছে, দৌলত খানকে পরাজিত করে, তখন তিনি দিল্লি জয়ের উদ্দেশ্যে সামরিক অভিযান শুরু করে। কখন, এই পানিপথের প্রথম যুদ্ধে 21 এপ্রিল 1526। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক নম্বরে গুরুত্বপূর্ণ, এবং কি তোমাদের যে যখন তোমরা ভার্সিটিতে অ্যাডমিশন দিবা তখন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে, 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল, বাবরের মধ্যে হয়েছিল এবং লোদি বংশের শেষ শাসক অর্থাৎ দিল্লি সালতানাতের শেষ সুলতান তোমার হচ্ছে ইব্রাহিম লোদির বিরুদ্ধে হয়েছিল। কোথায় হয়েছিল, পানিপথের নামক একটা গ্রাম আছে, এই গ্রামে বৈশা হয়েছিল। এর জন্য এই গ্রামের নাম অনুসারে বা স্থানের নাম অনুসারে এই যুদ্ধের নাম দিয়েছিল কি, পানিপথের যুদ্ধ। পানিপথে মোট তিনটা যুদ্ধ হয়েছিল, এটা ছিল হচ্ছে প্রথম যুদ্ধ। তারপরে দেখো বাবরের সেনাবাহিনীতে মাত্র 1200 সৈন্য ছিল। বাবরের সেনাবাহিনীতে কত, মাত্র 1200 সেনাবাহিনী ছিল। এবং তোমার তখন ইব্রাহিম লোদির কত সেনাবাহিনী ছিল, 1 লক্ষর মতো সেনাবাহিনী ছিল। সে এত অল্প সেনাবাহিনী নিয়ে 1 লক্ষ তোমার হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। তার সাথে ছিল একদল গোলন্দাজ। এই তোমার হচ্ছে গোলন্দাজ বাহিনীর কারণে মূলত বাবর এই পানিপথের প্রথম যুদ্ধে তোমার হচ্ছে জয়লাভ করেছিল। এই গোলন্দাজ, তারপর ওস্তাদ আলী এবং মোস্তফার মতো শক্তিশালী সামরিক নেতা এবং পাঞ্জাব হতে আগত ভারতীয় অভিজাত শ্রেণী এসেছিল। বাবরের হিসাব মতে ইব্রাহিম লোদির প্রায় 1 লক্ষ সৈন্য ছিল। কয় লক্ষ ভাইয়া, 1 লক্ষ সৈন্য ছিল এবং 100 হাতি ছিল। দিল্লির নিকটবর্তী একটি গ্রামের নাম ছিল পানিপথ, যেটা তোমাদেরকে আমি এইমাত্র বললাম। 1526 খ্রিস্টাব্দে 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল তিনি পানিপথের প্রান্তরে এসে উপস্থিত হন। এটি হরিয়ানা রাজ্যে, এটা তোমাদের আসতে পারে যে পানিপথ স্থানটি কোথায় অবস্থিত, তোমরা লিখবা কি ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত, এবং এটা হচ্ছে দিল্লি থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। বাবর ও দিল্লির রাজকীয় বাহিনী পানিপথের সৈন্য সমাবেশ করে। বাবর সৈন্যদের কয়েকটি শাখায় বিভক্ত করেন। বাম পাশে তিনি পরীক্ষা গঠন করেন। পরীক্ষা মানে কি ভাইয়া, চারপাশে গর্ত করে, বুঝতে পারছো, এবং গাছের গুড়ি দিয়ে শত্রু আগমনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাবর কামানের
ব্যবহার সুনির্দিষ্ট করেন। এই যে যখন বাবর পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করেছিল, তখন কিন্তু এই যে ভারতীয় উপমহাদেশে তখন কামানের ব্যবহার ছিল না, বা তারা গোলন্দাজ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, কামান সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। তখন এই কামানের ফলে কি হয়, এই 1 লক্ষের বিরুদ্ধে 12,000 জয় হয়েছিল, যে কামানের ব্যবহার সুনির্দিষ্ট করেন। অপরদিকে ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধের গতানুগতিক কৌশল দেখা যায়। সে কোনো সমর কৌশলী কোনো তোমার হচ্ছে কৌশল অবলম্বন করতে পারে নাই। উভয় বাহিনীর মধ্যে 7 থেকে 8 দিন বিক্ষিপ্তভাবে যুদ্ধ চলতে থাকে। অবশেষে উভয় বাহিনীকে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হতে হয়। ইব্রাহিম লোদি 1 লক্ষ সেনাবাহিনী ও 100 হস্তি বাহিনী নিয়ে বাবরের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। কয়েক ঘন্টা যুদ্ধ স্থায়ী হয়। ইব্রাহিম লোদির যুদ্ধে নিহত হয়। ইব্রাহিম লোদি কি হয়, এই পানিপথের প্রথম যুদ্ধে তিনি কি হয়, নিহত হয়। দিল্লি রাজকীয় বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে। বাবরের অফিসারদের হিসাব মতে দিল্লির সুলতানের এই যে ইব্রাহিম লোদির প্রায় 15 থেকে 16,000 সৈন্য যুদ্ধক্ষেত্রে মারা যায়। পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে বাবর তার সেনাবাহিনীকে দিল্লি দখলের উদ্দেশ্যে প্রেরণ করেন। যখন পানিপথে তার হচ্ছে জয় হয়, তখন কি করে, এই যে পানিপথ থেকে 80 কিলোমিটার দূরে ছিল এই দিল্লি, তখন তার বাহিনীকে 80 কিলোমিটার দূরে দিল্লি দখলের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং তারা দিল্লি এবং আগ্রা দখল করেন। 27 এপ্রিল দিল্লি জামে মসজিদে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নামে জুমার খুতবা পাঠ করা হয়। এভাবে বাবর দিল্লি ও আগ্রা দখল করে ভারতের মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। দিল্লিও দখল করেছিল, আগ্রাও দখল করেছিল। তারপরে দেখো ভাইয়া, পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে জয়লাভের কারণ কি কি কারণে বাবর হচ্ছে পানিপথে প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল। তো এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা কারণ দেওয়া আছে। চলো আমরা 7টা কারণ একটু দেখে নেই। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের বিজয় লাভের পেছন বেশ কিছু কারণ রয়েছে। যেমন প্রথমত কারণ হচ্ছে উন্নত মানের অস্ত্রে সজ্জিত, সুশিক্ষিত, দক্ষ ও পরিপক্ক সেনাবাহিনী ক্ষিপ্র আক্রমণে ইব্রাহিম লোদির অদক্ষ সৈন্যবাহিনী সহজেই বিপর্যস্ত হয়। এখানে কি উন্নত মানের অস্ত্র ব্যবহার হয়েছিল, যেমন কামান। এই কামানটা আগে হচ্ছে এই ভারতীয় সালতানাতের যে সেনাবাহিনীগুলো ছিল তারা এই সম্বন্ধে কোনো জ্ঞানই রাখতো না। তখন তিনি কি করেছিল, কামান ব্যবহার করেছিল। এর ফলে কি হয়, পানিপথের প্রথম যুদ্ধে তিনি জয়লাভ করেছিল। তারপরে দেখো দ্বিতীয় কারণ হচ্ছে বাবর ছিলেন একজন সাহসী, বিজ্ঞ ও দূরদর্শী সেনানায়ক। তিনি সৈন্যবাহিনীর মধ্যে সুশৃঙ্খলতা বজায় রেখে শত্রুদের উপর দুর্বার গতিতে আক্রমণ করতে সমর্থ হন। অপরদিকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যক অধিকতর মানে 1 লক্ষ ছিল। তারপরে কি হয় নাই, তিনি অধিকতর হলেও তার অদূরদর্শী ও অনভিজ্ঞতার কারণে বাবরের নিকট তিনি পরাজিত হয়েছিলেন। তৃতীয় কারণ কি ছিল ভাইয়া, তৃতীয় কারণ ছিল হচ্ছে সেনাপতি ওস্তাদ আলী এবং মোস্তফার নেতৃত্বে গোলন্দাজ বাহিনী সুনিপুণ আঘাত এনে ইব্রাহিম লোদির বাহিনীকে ছত্রভঙ্গ করে বাবরের বিজয় নিশ্চিত করেছিলেন। এই ওস্তাদ আলী এবং মোস্তফা দুইজনেই খুবই তোমার হচ্ছে ভালো গোলন্দাজ চালাইতে পারতো এবং এই গোলন্দাজ বাহিনী সুনিপুণ আঘাত এনে কি করে, এই ইব্রাহিম লোদির বাহিনীকে তারা ছত্রভঙ্গ করে দেয়। চতুর্থ কারণ কি ছিল, চতুর্থ কারণ ছিল হচ্ছে ইব্রাহিম লোদির সেনাবাহিনীর মধ্যে কোনো একতা ছিল না, মানে তারা খুবই বিশৃঙ্খল অবস্থায় ছিল, একতা ছিল না। তারপর অপরদিকে বাবর তার অসাধারণ দক্ষতায় তার সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ ও সুসংহত রাখতে সক্ষম হয়েছিল, ফলে সহজেই বাবরের বিজয় লাভ সম্ভব হয়েছিল। পঞ্চম কারণ কি ছিল, পঞ্চম কারণ ছিল বাবর ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল। মানে যখন ভারত আক্রমণ করে, যখন কত 1526-এ, তখন ইব্রাহিম লোদি যখন ছিল, তখন ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব বিবাদ এবং অনৈক্য ও বিশৃঙ্খলা বিরাজমান থাকায় বাবর সহজেই বিজয় লাভ করতে থাকে। ষষ্ঠত কারণ ছিল ইব্রাহিম লোদির আমির ও আব্বাসীয় পরিজনের সাথে সুসম্পর্ক না থাকায় তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে এবং বাবরকে ভারত আক্রমণে প্রলুব্ধ করে, ফলে বাবরের ভারত আক্রমণ সহজেই সাফল্য এনে দেয়। দেখো তখন মুসলিম সাম্রাজ্যের পুরো মুসলিম জাহানের খলিফা ছিল আব্বাসীয়রা। তখন এই যে ভারতীয় সালতানাতের সুলতান
ইব্রাহিম লোদির সাথে এই আব্বাসীয় খলিফাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল না। তখন কি করে এই আব্বাসীয়রা বলে, বাবরকে বলে যে যাও, যেহেতু আমাদের সাথে সম্পর্ক ভালো নেই, তুমি যায়া ওইটা অধিকার করো। তখন কি করে তাদের সমর্থন পেয়ে বাবরও এটা অধিকার করতে আসে। সপ্তম কারণ ছিল হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কামানের ব্যবহার। এই যে কামানের ব্যবহার হয়েছিল ইব্রাহিম লোদির বাহিনীকে ভীত সন্ত্রস্ত করে তোলে এবং বাবরের বিজয় সাফল্যে সুনিশ্চিত হয়। পরিশেষে বলা যায় যে বাবরের চৌকস যুদ্ধ কৌশলেই তাকে বিজয়ের গৌরব এনে দিয়েছিল। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, বাবরের কৃতকার্যের মূলে ছিল সামরিক দক্ষতা এবং অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর বিজ্ঞানসম্মত সমন্বয় ছিল। তারপরে দেখো এই পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল কি ছিল। পানিপথের প্রথম যুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ ঘটনা, এর ফলাফল ছিল সুদূর প্রসারী। যেমন কয়টা ফলাফল দিচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা ফলাফলের কথা বলেছে। চলো আমরা দেখে আসি। পানিপথের প্রথম যুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ ঘটনা, এর ফলাফল ছিল সুদূর প্রসারী। যেমন কি কি ফলাফল ছিল? পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে লোদি বংশের পতন ঘটে। ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে কি হয়? লোদি বংশের পতন ঘটে। এ যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হয়। এল.পি. শর্মা বলেন, পানিপথের প্রথম যুদ্ধে ভারতে লোদি বংশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। দ্বিতীয় কারণ ছিল পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে 3 শতাব্দীর অধিককাল কি স্থায়ী দিল্লি সালতানাতের পরিসমাপ্তি ঘটে। মানে হচ্ছে দিল্লি সালতানাত কত থেকে 1206 থেকে 1526 পর্যন্ত প্রায় 3 শতাব্দী, প্রায় 300 বছরের অধিক সময় যে এই সালতানাতটা তোমার প্রতিষ্ঠিত ছিল, সেই ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে এই 300 বছরের অধিক কাল স্থায়ী দিল্লি সালতানাতের পরিসমাপ্তি ঘটে। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, পানিপথের যুদ্ধে দিল্লি সালতানাতকে বাবরের হাতে তুলে দেওয়া হয়। লোদি বংশের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং হিন্দুস্তানের সার্বভৌম চাগতাই তুর্কিদের কাছে হস্তান্তরিত হয়। তারপরে দেখো তৃতীয় কারণ কি ছিল, ফলাফল কি ছিল? পানিপথের প্রথম যুদ্ধে বাবর বিজয়ী হয়ে ভারতে মুঘল শাসনে গোড়াপত্তন করেন। কে কে দত্ত বলেন, পানিপথের প্রথম যুদ্ধে নিজস্ব তাৎপর্য এই যে এর মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসনের প্রতিষ্ঠা লাভ করে। তারপর হচ্ছে রাশফ্রগ কি বলছে, উইলিয়ামস বলছে যে পানিপথের জয় দ্বারা সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে। চতুর্থ ফলাফল হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর গোলন্দাজ বাহিনী ব্যবহার করে ব্যাপক সাফল্য অর্জন করেন। ইতিমধ্যে ভারতবর্ষে গোলন্দাজ বাহিনীর সাথে পরিচিত ছিল না। পরবর্তীকালে এ বাহিনী ভারতের সামরিক ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হিসেবে পরিগণিত হয়। পরিশেষে বলা যায় পানিপথের প্রথম যুদ্ধে ভারতবর্ষের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। দেখো যখন হচ্ছে তোমার হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই উপমহাদেশে এসে এই পানিপথের প্রথম যুদ্ধে কামান ব্যবহার করে, এর আগে কামানের সাথে তাদের কোনো এই দেশের সেনাবাহিনীদের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাদের চিন্তা চেতনার বাইরে ছিল। যখন কামান ব্যবহার করে এবং এই সাম্রাজ্যকে তারা কি করে, মুঘলরা অধিকার করে, তখন এই গোলন্দাজ বাহিনী নামে একটা বাহিনী করা হয়, তারা বিভিন্নভাবে কামান ব্যবহার করত। তখন এর ফলে কি হয়, এই পানিপথের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাস মানে সুলতানি যুগের ইতিহাস শেষ হয় এবং এই ইতিহাস খুবই তাৎপর্যপূর্ণ ছিল। পানিপথের যুদ্ধের পরে আমরা কি দেখব, রাজপুতের সাথে যুদ্ধ। রাজপুতদের সাথে কি যুদ্ধ হয়েছিল ভাইয়া? খানোয়ার যুদ্ধ হয়েছিল। এই খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1727 খ্রিস্টাব্দের 16 মার্চ বাবর ভারতীয় জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে খানোয়া নামক প্রান্তরে, খানোয়া একটা জায়গার নাম, এই খানোয়া নামক প্রান্তরে একটি যুদ্ধে লিপ্ত হয়। খানোয়া একটি গ্রামের নাম, খানোয়া কি ছিল? একটা গ্রামের নাম ছিল। সিকরি হতে এই খানোয়ার স্থান কোথায় ছিল? সিকরি হতে এটা হচ্ছে 16 কিলোমিটার দূরবর্তী স্থানে এবং আগ্রা হতে ছিল হচ্ছে 40 কিলোমিটার দূরত্বে। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, একাধিক কারণ ছিল। এই যুদ্ধের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে কি কি ছিল চলো আমরা দেখে আছি। এই যুদ্ধের প্রথম কারণ ছিল হচ্ছে বাবরের স্থায়ী শাসন। সম্রাট বাবর তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন, তিনি কাবুলে থাকাকালে, মানে হচ্ছে যখন তিনি কাবুলের রাজা ছিলেন, তখন হচ্ছে রানা সংঘ তার পক্ষে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়েছিলেন। মানে
এই রানা সঙ্গ ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশের একজন রাজা। তিনি কি করেছিল, যখন হচ্ছে বাবর কাবুলে ছিল তখন এই রানা সঙ্গ বলছিল যে এই বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তুমি ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করবা এবং যুদ্ধ করে কি করবা, এই রানা সঙ্গকে এই দিল্লি সালতানাত যেটা আছে এটা দিয়ে তারপর সে আবার কাবুলে ব্যাক করবে। এটা ভাবছিল কে, রানা সঙ্গ ভাবছিল। কিন্তু কিন্তু দেখা গেল যে রানা সঙ্গ অত্যন্ত উচ্চাভিলাষী এবং দক্ষ শাসক ছিলেন। তিনি বাবরের দ্বারা ইব্রাহিম লোদির পরাজয় চেয়েছিলেন এবং বাবরের অতিরিক্ত পরিত্যক্ত ভারত শাসন হওয়ায় আগ্রহ ছিল তার। কিন্তু বাবর স্থায়ীভাবে ভারতে বসবাসের ঘোষণা দেন। এতে রানা সঙ্গ বাবরের প্রতি বিরক্ত হয় এবং তার বিপক্ষে সামরিক অভিযানের প্রস্তুতি নেয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম ভাইয়া, যখন হচ্ছে বাবর হচ্ছে স্থায়ী শাসন করতে চাইলো এই ভারতবর্ষে, তখন এই রানা সঙ্গ কি করলো, এই বাবরের বিপক্ষে চলে গেল। তারপরে দ্বিতীয় কারণ কি ছিল, যে সর্বভারতীয় সার্বভৌমত্বের হুমকির মুখে ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লি সহ একটি সীমিত অঞ্চলে বাবরের হস্তগত হয়। মানে হচ্ছে ইব্রাহিম লোদি যখন হচ্ছে পরাজয় বরণ করেছিল কত সালে ভাইয়া, 1526-এ যখন পরাজিত করেছিল। কি যুদ্ধের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে যখন পরাজিত হয়েছিল, তখন হচ্ছে এই দিল্লি সহ একটি সীমিত অঞ্চলে বাবরের হস্তগত হয়েছিল। কারণ ইব্রাহিম লোদি কিন্তু পুরা ভারত ডাইনেস্টিটাকে সে শাসন করতে পারে নাই। সে অল্প কিছু ভারতের বা দিল্লির আশেপাশের এলাকাগুলোতে তিনি কি করেছিল, শাসন করেছিল। এর ফলে ইব্রাহিম লোদিকে যখন পরাজিত করা হয় তখন বাবর কিন্তু দিল্লি সহ অল্প কিছু আশেপাশের এলাকাগুলোতে তিনি তার সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিল। কিন্তু অধিকাংশ অঞ্চল বা রাজ্য ছিল স্বাধীন। ইব্রাহিম লোদির চাইতেও শক্তিশালী শাসক ছিলেন রাজপুত রাজাগণ। দিল্লির পরাজয়ের ফলে অন্যান্য স্বাধীন রাজ্যের রাজাগণ নিজেদের রাজ্যের সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এছাড়া অন্যান্য রাজ্যের শাসকগণ বাবরের বিজয়রথ থামানোর জন্য একটি জোট গঠন করেন। যখন ভাইয়া এই বাবর হচ্ছে কাবুল থেকে এই 1526 খ্রিস্টাব্দে যখন হচ্ছে এই ভারতে এসেছিল, তখন দেখা গেল যে তোমার হচ্ছে এই অল্প কিছু অঞ্চল এই বাবর অধিকৃত করতে পেরেছিল ইব্রাহিম লোদি থেকে। যখন হচ্ছে অন্যান্য যে এলাকা ছিল সেই এলাকার রাজাগণ কি করতেছিল, তখন তারা ভয় পাইতেছিল যে তাদের রাজ্য কখন বাবর দখল করে নেয়। ফলে কি হয়েছিল, ফলে হয়েছিল হচ্ছে বাবরের বিরুদ্ধে সকল রাজারা কি করেছিল, তারা বিজয়রথ থামানোর জন্য তারা একটি জোট গঠন করেছিল। জোট গঠন করে সব রাজারা একত্রিত হয়ে বাবরের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধটা কি হয়ে যায়, খানোয়ার যুদ্ধ হয়ে যায়। এটা কত সালে হয়েছিল, 1527 সালে হয়েছিল। তারপরে দেখো রাজপুতদের সাথে খানোয়ার যুদ্ধের তৃতীয় কারণ কি ছিল, তৃতীয় কারণ ছিল হচ্ছে বাবরের সামরিক অভিযান। বাবর সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। খানোয়ার যুদ্ধে শক্তির মুখোমুখি হওয়ার আগে বাবর উত্তরাঞ্চলে একটি বিস্তৃত অঞ্চলে শাসকে পরিণত হন। মানে হচ্ছে বাবর যখন দিল্লিতে তিনি আক্রমণ করেন তখন কি হয়, তিনি হচ্ছে খানোয়ার যুদ্ধে তিনি কি করে, বাবর কি করে এই ভারতের উত্তরাঞ্চলে একটি বিস্তৃত অঞ্চলে শাসকে পরিণত হয়েছিল। তার আগ্রাসী সামরিক শাসন অবশিষ্ট ভারতীয় শাসকদের একত্রিত হওয়ার সুযোগ দান করে। সে যে আগ্রাসী হয়ে উঠেছিল পুরো ভারতকে দখল করার জন্য, সেই সময় কি হয়েছিল, তার আগ্রাসী করার জন্য অবশিষ্ট যেই অঞ্চলটা ছিল সেই অঞ্চলে যে শাসকরা ছিল তারা কি হয়েছিল, একত্রিত হয়েছিল এই বাবরের বিরুদ্ধে। তারপরে দেখো বাবরের জিহাদ ঘোষণা। বাবর তার সৈন্যবাহিনীর মনোবল চাঙ্গা এবং ভারতে নিজের রাজনৈতিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। এই জিহাদ ঘোষণা কেন করেছিল, হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার মাধ্যমে তারা এই বাবর কি করেছিল, মুসলমানদের যে একটা তোমার হচ্ছে সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করেন, মুসলমানদের একটা আবেগকে কাজে লাগিয়ে যে আমি কি করেছি, হিন্দুদের বিরুদ্ধে একটি তোমার হচ্ছে জিহাদ ঘোষণা করেছি, তোমরা আমাকে সমর্থন দাও। তখন ভারতীয় মুসলমানদের সমর্থন নেওয়ার জন্য বা আবেগকে কাজে লাগিয়ে তিনি কি করেছিলেন, একটা সম্প্রসারণ নীতি বাস্তবায়ন করেছিলেন। তারপর দেখো ভাইয়া খানোয়া যুদ্ধের বিবরণ। খানোয়ার যুদ্ধে কি কি হয়েছিল, বাবর যুদ্ধের জন্য খানোয়া নামক স্থান বেছে নেয় এবং তাঁবু স্থাপন করেছিল। তিনি পরিখা খনন করে কে, এই বাবর। তারপর দেখো মালবাহী গাড়ি দিয়ে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলেন। বাবর তুলঘোমা কি পদ্ধতিতে ভাইয়া,
তুলঘুমা পদ্ধতিতে তিনি সৈন্য সাজিয়েছিলেন। অপরদিকে রানা সংঘ বা রানা সংগ্রামের নেতৃত্বে একটি সার্বভৌম ভারতীয় জোট গঠিত হয়েছিল। প্রত্যেক শাসক সৈন্যবাহিনী জোগাড় করেন। ক্ষুদ্র শাসকেরা 7 থেকে 10,000 সৈন্য নিয়ে জোটে যোগদান করেছিল। মানে তোমাদেরকে আগেই বলেছি যে এই খানোয়ার যুদ্ধটা হয়েছিল হচ্ছে এই দিল্লি বা দিল্লির আশেপাশের যে এলাকায় বাবর হচ্ছে তোমার হচ্ছে সাম্রাজ্য স্থাপন করেছিল, তার বাইরে যে সাম্রাজ্যগুলো ছিল সেই রাজারা একটা জোট গঠন করে বাবরের বিরুদ্ধে এই খানোয়ার যুদ্ধ করার জন্য। তখন এই জোটে সবাই হচ্ছে সৈন্যবাহিনী নিয়ে একত্রিত হয়েছিল এবং সবচেয়ে ক্ষুদ্র শাসক যারা ছিল তারা 7 থেকে 10,000 সৈন্য নিয়ে জোট গঠন করেছিল। এখন আমরা দেখব যে কোন শাসক কতজন সৈন্য নিয়ে এসেছিল। দেখো ভিলসার শাসক কি করেছিল, ভিলসার শাসকের নাম ছিল হচ্ছে শিলাদহি। শিলাদহি হচ্ছে 30,000 সৈন্য নিয়ে এসেছিল। তারপর দেখো মেটোয়ারের শাসকের নাম ছিল কি হাসান। হাসান কত সৈন্য নিয়ে এসেছিল, 12,000 সৈন্য নিয়ে এসেছিল। মালব বা চান্দেরি শাসক, এই চান্দেরি শাসক, চান্দেরিতে কিন্তু আরেকটা যুদ্ধ হয়েছিল এই খানোয়া যুদ্ধ বাদেই। এই মালব বা চান্দেরি, মালবের একটি স্থানের নাম ছিল হচ্ছে চান্দেরি। এই চান্দেরি শাসক কি করেছিল, মেদিনী রাও কি করেছিল, 12,000 সৈন্য নিয়ে এসেছিল। তারপরে আর কে, রাওয়ালের শাসক কি করেছিল, তার নাম ছিল হচ্ছে উদয় সিংহ 10,000 সৈন্য নিয়ে এসেছিল। এবং মাহমুদ লোদি কে ছিল, এই লোদি বংশের সর্বশেষ রাজার নাম ছিল, আমরা জানি যে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির ছোট ভাই ছিল, নাম ছিল হয়েছে তোমার হচ্ছে মাহমুদ লোদি 10,000 সৈন্যে এই খানোয়া নামক স্থানে খানোয়ার যুদ্ধে বাবরের বিপক্ষে তিনি কি করেছিল, তিনি যুদ্ধ করেছিল। এই খানোয়া যুদ্ধটা কত সালে হয় ভাইয়া, 1527 খ্রিস্টাব্দের 16 মার্চ শনিবার। এই বারটা ছিল হচ্ছে শনিবার। কয়টার সময়, 9টা থেকে 9:30 ঘটিকায় উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী যুদ্ধ সন্ধ্যা পর্যন্ত বলবৎ ছিল। একটি উৎস থেকে বলা হয় 10 ঘন্টা ব্যাপী যুদ্ধ হয়েছিল। তাহলে এই খানোয়া যুদ্ধটা কয় ঘন্টা ব্যাপী হয়েছিল, 10 ঘন্টা ব্যাপী। বাবর বিরোধী সামরিক জোটের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 80,000। দেখো এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। অনেকে বলছে যে 80,000, আবার অনেকে বলছে হচ্ছে 1,20,000 অশ্বারোহী বা 500 থেকে 1,000 হাতি নিয়ে কি করেছিল, জোট গঠন করে তারা এসেছিল। অপরদিকে বাবরের অল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদের মোকাবেলা করেন। বাবর কি করেছিল, অল্প সংখ্যক, মানে তাদের যারা জোট গঠন করেছিল তাদের থেকে বাবর যে সৈন্যবাহিনী নিয়ে এসেছিল তা ছিল খুবই নগণ্য। তারপরে দেখো বাবর সকল দিক থেকে ভারতীয় বাহিনীকে আক্রমণ করেন। যুদ্ধ কামানের ব্যবহার করা হয়। যুদ্ধে কি করা হয়, এই কামানের ব্যবহার করা হয়। এর ফলে কি হয়, এই বাবর জিতে যায়। কারণ এই কামানের সাথে ভারতীয় যেই সৈন্যবাহিনী ছিল তারা তেমন পরিচিত ছিল না। এই কামান ব্যবহারের ফলে এই খানোয়ার যুদ্ধে বাবর কি করেছিল, বিজয় হয়েছিল। রানা সংঘ যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে। এই রানা সিংহ কে ছিল, বা এই রানা সিংহ কিন্তু এই জোটের প্রধান ছিল। তার পলায়নের সাথে সাথে ভারতীয় বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। এই রানা সিংহ যখন পালিয়ে যায় তখন এই ভারতীয় বাহিনীর চূড়ান্তভাবে কি করেছিল, পরাজিত হয়েছিল। তারপরে দেখো ভাইয়া খানোয়ার যুদ্ধের ফলাফল কি ছিল, এই খানোয়ার যুদ্ধের ফলে কি কি ঘটেছিল তা আমরা এখন দেখব। খানোয়ার যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। পানিপথের প্রথম যুদ্ধ অপেক্ষায় খানোয়ার যুদ্ধ ছিল নিঃসন্দেহে অধিক তাৎপর্যপূর্ণ ও সুদূর প্রসারী। কারণ কি ভাইয়া, কারণ পানিপথের যুদ্ধে শুধু একজনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, তার নাম কি ছিল, ইব্রাহিম লোদি ছিল। ইব্রাহিম লোদির বিপক্ষে এই পানিপথের যুদ্ধ প্রথম যুদ্ধ ছিল। কিন্তু এই খানোয়ার যুদ্ধটা কিন্তু বিশাল একটা জোটের বিরুদ্ধে হয়েছিল। এর জন্য এটা এই পানিপথের প্রথম যুদ্ধ থেকে খানোয়ার যুদ্ধটা অধিক তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী ছিল। কেননা পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির নামমাত্র সুলতান ইব্রাহিম লোদির পরাজয় ঘটেছিল। কিন্তু খানোয়ার যুদ্ধে ভারতের শক্তিশালী রাজপুত সংঘের পরাজয় ঘটে এবং ভারতের রাজপুতদের প্রাধান্য প্রতিষ্ঠার আশা চিরতরে বিনষ্ট হয়। পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার পরও হিন্দু রাজপুত ও লোদি সমর্থক অভিজাতদের ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারের আশা ছিল। যখন হচ্ছে এই ইব্রাহিম লোদির কাছ থেকে বাবর তাদের এই দিল্লি এবং আশপাশের এলাকা অধিকৃত করে নেয়, তখন এই খানোয়ার যুদ্ধে যারা হিন্দু রাজপুত ছিল তারা কি করেছিল, এবং লোদির যে সমর্থকগুলো ছিল তারা মনে করেছিল খানোয়ার যুদ্ধে বিজয়ের ফলে তারা কি করবে, তাদের যে সালতানাত আবার তারা ফিরে পাবে এই বাবরের কাছ থেকে।
কিন্তু বাবরও রানা সংঘের পক্ষ হতে প্রবল প্রতিরোধের ভয়ে শঙ্কিত ছিলেন। এই বাবরও মনে করেছিল যে এই রানা সংঘ বিশাল একটা বাহিনী নিয়ে তাকে প্রবল প্রতিরোধ করবেন, সেই ভয়ে কিন্তু বাবরও ছিলেন। কিন্তু খানোয়ার যুদ্ধের পরে আর কোনো শক্তিশালী কর্তৃপক্ষ অবশিষ্ট ছিল না, তারা বাবরকে ভারত থেকে বিতাড়িত করতে পারবে মনে করছিল যে তারা বাবরকে ভারত থেকে বিতাড়িত করে দেবে এই খানোয়ার যুদ্ধের ফলে। খানোয়ার যুদ্ধের পর বাবরের মনে আর কোনো শক্তিশালী প্রতিরোধের ভয় থাকে না। এ সম্বন্ধে জি.এন. শর্মার কি বলেছেন? জি.এন. শর্মা বলেছেন, সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী খানোয়ার যুদ্ধের ফলে ভারতের সার্বভৌমত্ব ক্ষমতা রাজপুতদের হাত থেকে মুঘলদের কাছে কি হয়? স্থানান্তরিত হয়, মানে রাজপুতদের কাছ থেকে এই মোগলদের কাছে চলে যায় এবং মোগলরা তাদের 200 বছর অধিকারে রাখতে সমর্থ হয়। কে দত্ত নিশ্চিতভাবেই তাই বলেন, খানোয়ার যুদ্ধে প্রকৃতপক্ষে ভারতবর্ষের ইতিহাসে একটি চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ ছিল। এ যুদ্ধে জয়লাভের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেন। তাহলে বাবর কোন যুদ্ধে জয়লাভের ফলে গাজী উপাধি গ্রহণ করেন ভাইয়া? এই খানোয়ার যুদ্ধে জয়লাভের জন্য তিনি গাজী উপাধি ধারণ করেন। মুঘল সাম্রাজ্যের রাজধানী কাবুল হতে দিল্লিতে স্থানান্তর হয়, মানে এই যে মুঘল যে সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল হচ্ছে কাবুল, মানে এখানে হচ্ছে কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু এই বাবরের হচ্ছে খানোয়ার যুদ্ধে জয়ের পর থেকে এই কাবুল থেকে দিল্লিতে এর রাজধানী কি হয়? স্থানান্তরিত হয়। এই যুদ্ধে জয়লাভের পর বাবর তার সাম্রাজ্যের রাজধানী কাবুল হতে দিল্লিতে স্থানান্তর করেন। এছাড়া এ যুদ্ধে জয়লাভ করার পর সুলতান উপাধির পরিবর্তে তিনি কি করে? সম্রাট উপাধি গ্রহণ করে। কোন যুদ্ধের ফলে? এই খানোয়ার যুদ্ধের ফলে। ভারতবর্ষে পূর্ব প্রচলিত সালতানাতের পরিবর্তে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, মানে এই পূর্ব পরিচালিত যেই সালতানাত ছিল সেই সালতানাতের পরিবর্তে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কোন যুদ্ধের মাধ্যমে? এই খানোয়ার যুদ্ধের মাধ্যমে। তারপরে দেখো, রাজপুতদের সাথে যুদ্ধে এই খানোয়ার যুদ্ধের পরে একটা যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের নাম ছিল হচ্ছে চান্দেরি যুদ্ধ। সেটা কবে হয়েছিল ভাইয়া? 1528-এ। দেখো, খানোয়ার যুদ্ধ হয়েছিল কিন্তু 1527-এ। তারপর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু হয়েছিল 1500 কত ভাইয়া? 26-এ। দেখো, কিন্তু এই চাঁদেরি যুদ্ধ কবে হয়েছিল? 1528-এ। মালবের শাসনকর্তা, এই যে মালব একটা রাজ্য ছিল, এই রাজ্যের শাসক ছিলেন হচ্ছে মেদিনী রায় এবং সে কিন্তু রাজপুত ছিল। তিনি আফগান সর্দারের ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেছিলেন। মালব রাজ্যটি ছিল রাজপুতনা এবং বুন্দেলখণ্ডের মধ্যবর্তী স্থান। তাহলে এই মালবটা কোথায় ছিল? মালবটা ছিল হচ্ছে রাজপুতনা এবং বুন্দেলখণ্ডের মাঝখানে যে মধ্যবর্তী স্থানটা থাকে সেটা ছিল হচ্ছে মালব। দিল্লি হতে রাজপুতনা এবং মধ্যপ্রদেশের চেয়ে যেতে চাইলে মালবের উপর দিয়ে যেতে হতো, মানে এই দিল্লি হতে যেই রাজপুতনায় যদি যাইতে হইতো বা হচ্ছে মধ্যপ্রদেশে যদি যাইতে হইতো তাহলে অবশ্যই এই মালবকে অতিক্রম করে যেতে হতো। এজন্য সামরিক গুরুত্ব ছিল। চান্দের ছিল মালবের প্রধান বাণিজ্যিক নগরী ও রাজধানী। এই যে চান্দেরি যুদ্ধ যে হয়েছিল, এই চান্দেরি যুদ্ধ কিন্তু চান্দেরি একটা জায়গার নাম ছিল। কিসের নাম? জায়গার নাম। এই জায়গাটা কি ছিল? মালবের প্রধান বাণিজ্যিক নগরী ও রাজধানী ছিল। চান্দেরি মধ্য ভারত ও উত্তর ভারতের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। চান্দেরি দুর্গ ছিল দুর্ভেদ্য। এর ভিতর বিশাল বাজার, অসংখ্য মসজিদ ও কয়েক হাজার বাসগৃহ ছিল। কিসের মধ্যে? এই চান্দেরির মধ্যে। বুঝতে পারছো? রানা সংঘের পতনের পর মেদিনী রায় রাজপুত, এই রানা সংঘ কি ছিল? রানা সংঘ কিন্তু ওই যে খানোয়ার যুদ্ধের জোটের যে প্রধান ছিল সে ছিল রানা সংঘ। এই রানা সংঘ যখন পতন হয় কোন যুদ্ধের মাধ্যমে? খানোয়ার যুদ্ধের মাধ্যমে। কত সালে? 1527 সালে যখন তার পতন হয়, তখন এই পতনের পর এই দায়িত্ব পায় হচ্ছে মেদিনী রায়, যা রাজপুত শক্তির নেতৃত্ব গ্রহণ করেন এবং বাবরের বিরুদ্ধে সুসংবদ্ধভাবে চেষ্টা করেন এবং 1528 কত ভাইয়া? 1528 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি, 1528 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি বাবর চান্দেরি দুর্গে পৌঁছেন। মেদিনী রায় কি করে?
5,000 মাত্র 5,000 অনুসারী বা সৈন্য নিয়ে ভেতরে অবস্থান করেন। বাবর মেদিনী রায়কে চান্দেরি দুর্গের পরিবর্তে জায়গির প্রদানের প্রস্তাব দেন। এই বাবর কি বলছিল, বাবর এই মেদিনী রায়কে বলেছিল যে তোমাকে এই চান্দেরি দুর্গের পরিবর্তে তোমাকে কি করব, এই চান্দেরি দুর্গের কি এই জায়গির তোমাকে প্রদান করা হবে। জায়গির প্রদান করলে তুমি কিছু কর পাবা, এর ফলে তুমি জীবন ধারণ করতে পারবা। কিন্তু এটা আবার এই মেদিনী রায় মেনে নিতে পারেনি। মেদিনী রায় কি করে, যে কোনো চুক্তিতে সম্মত হতে তিনি অস্বীকৃতি জানায়। এর ফলে কি হয়, বাবর চান্দেরি দুর্গে প্রাচীর ভেঙে ফেলতে আক্রমণ শুরু করেন। মেদিনী রায় কি করে, যুদ্ধ করে জীবন শেষ করে ফেলে। প্রায় সকল রাজপুত মৃত্যুবরণ করে। মহিলারাও জৌহর ব্রত পালন করে। 19 জানুয়ারি 1528 খ্রিস্টাব্দে কি হয়, এই 19 জানুয়ারিতে 1528 খ্রিস্টাব্দে চান্দেরি দুর্গ বাবরের নিয়ন্ত্রণে চলে আসে। এর মাধ্যমে কি হয়, এই চান্দেরি যুদ্ধ শেষ হয়। কে বিজয় হয়, বাবর বিজয়ী হয়। কে হচ্ছে তোমার হচ্ছে মেদিনী রায়ের পরাজিত হয়। তারপরে দেখো, এরপরে ছিল হচ্ছে গুজরাট যুদ্ধ। এই গুজরাট যুদ্ধ কবে হয়েছিল, 1529 খ্রিস্টাব্দে। গুজরাট যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, চলো আমরা দেখে আসি। দিল্লির শেষ সুলতান কে ছিল, ইব্রাহিম লোদির ভাই ও জৌনপুরের শাসনকর্তা ছিলেন মাহমুদ লোদি। তাহলে এই মাহমুদ লোদি কে ছিল, তিনি ছিল হচ্ছে দিল্লির যে শেষ সুলতান ছিল, সেই শেষ সুলতানের নাম ছিল হচ্ছে ইব্রাহিম লোদি, এবং ইব্রাহিম লোদির ভাই ছিল। এবং জৌনপুর যে জায়গাটা ছিল, রাজ্যটা ছিল, সেখানকার শাসনকর্তা ছিল কে, এই মাহমুদ লোদি। বাংলার শাসক নুসরত শাহ ছিল ইব্রাহিম লোদির জামাতা। মানে এই যে দিল্লির শেষ সুলতান বা হচ্ছে লোদি বংশের শেষ শাসক ছিল ইব্রাহিম লোদি, তার জামাতা মানে মেয়ের জামাই ছিল হচ্ছে এই বাংলা শাসক নুসরত শাহ। এই নুসরত শাহ ছিল তার জামাই। এবং বিহারের শাসনকর্তা ছিল শের শাহ। বিহারের শাসনকর্তা তখন কে ছিল, শের শাহ। মাহমুদ লোদি খানুয়ার যুদ্ধে বাবরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এই যে মাহমুদ লোদি যে কে ছিল, ইব্রাহিম লোদির ভাই, তিনি খানুয়ার যুদ্ধে বাবরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেখান হতে তিনি পালিয়ে এসে উত্তরপ্রদেশের পূর্বাংশে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন। দেখো, এই খানোয়ার যুদ্ধ যখন আমরা পড়ছি তখন আমরা দেখাইছিলাম যে এই মাহমুদ লোদি, যিনি হচ্ছে ইব্রাহিম লোদির ভাই, তিনি 10,000 সৈন্য নিয়ে কি করেছিল, এই তোমার হচ্ছে বাবরের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছিল 10,000 সৈন্য নিয়ে। তখন কি হয়, এই খানোয়ার যুদ্ধে কি করে, বাবরের বিরুদ্ধে অংশগ্রহণ করার ফলে সেখান হতে তিনি পালিয়ে এসে, এই খানোয়ার যুদ্ধ থেকে তিনি পালিয়ে এসে কি করে, উত্তরপ্রদেশের পূর্বাংশে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। বাবরের পুত্রের নাম কি ছিল ভাইয়া, আশকরির নেতৃত্বে একটি অগ্রবর্তী বাহিনী মাহমুদ লোদির বিরুদ্ধে কি করে প্রেরণ করেছিল। তিনি নিজে একটি ছোট বাহিনী নিয়ে অগ্রবর্তী বাহিনীকে অনুসরণ করেন। মুঘল বাহিনী প্রতিমধ্যে কৌনুজ মানে মুঘল বাহিনী যখন হচ্ছে এই গুজরাট যুদ্ধ করতে যায়, তখন কি করে, কৌনুজ, বানারসি, এলাহাবাদ দখল করে। মানে এই গুজরাট যুদ্ধ যাওয়ার সময় তারা কি করে, এই সব অঞ্চলগুলো তারা দখল করে নিয়েছিল। বাবরের আগমনের সংবাদে আফগান সর্দার কেউ বাবরের বশ্যতা স্বীকার করেন। যখন শুনছে যে এই বাবর আসতেছে, তখন কি করছে, এই সংবাদ পেয়ে আফগানদের যে সর্দাররা ছিল তারা অনেকে তার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। মাহমুদ লোদির ভাতিজি মানে কি, তোমার হচ্ছে ইব্রাহিম লোদির মেয়ে ভাতিজি জামাই বাংলা শাসক নুসরত শাহের সহকর্ণ হন। মানে যে এই যে গুজরাট যুদ্ধে তোমার হচ্ছে মাহমুদ লোদির বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছিল, তখন এই ভয়ে মাহমুদ লোদি কি করে, তার যে ভাতিজি মানে ইব্রাহিম লোদির মেয়ে ছিল, তার যে জামাতা ছিল বাংলা শাসক নুসরত শাহ, তার কাছে চলে যায়। মাহমুদ লোদি বিহারের শের খান ও বাংলা শাসক নুসরত শাহ সম্মিলিতভাবে বাবরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কে ভাইয়া, কে মাহমুদ লোদি, তারপর বিহারের শের খান এবং বাংলার যে শাসক নুসরত শাহ মানে হচ্ছে ভাতিজির জামাই, তারা তিনজনে মিলে কি করে, বাবরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে। 1529 খ্রিস্টাব্দে 6 মে পাটনার উত্তরে গঙ্গার সঙ্গে গুজরা নদীর মোহনায় উভয় বাহিনীর মুখোমুখি কি হয়, সংঘর্ষ হয়।
কি হয় দেখো 1529-এ কি হয় 6 মে এই পাটনা যে একটা জায়গার নাম, এটা কোথায় অবস্থিত? উত্তর গঙ্গার সঙ্গে গোগরা নদীর মোহনায়। এই গোগরা নদীর মোহনায় যেহেতু এই যুদ্ধটা হয়েছিল, এজন্য এই যুদ্ধটার নাম কি দিয়েছিল? গোগরা যুদ্ধ। কত সালে হয়েছিল? 6 মে 1529 খ্রিস্টাব্দে। গোলন্দাজ বাহিনী মুঘলদের বিজয়ী হতে সাহায্য করে। আফগান বাহিনী যুদ্ধ করতে পরাজিত হয়। তাদের পরাজিত হওয়ার মাধ্যমে লোদি বংশের শেষ ভরসা মাহমুদ লোদি শাসনের সম্ভাবনাটুকু বিনষ্ট হয়। বাংলা শাসক নুসরত শাহ বাবরের সাথে একটি চুক্তি করেছিল বা সন্ধি করেছিল। সন্ধিতে কি ছিল? এতে উভয় রাজ্যের সার্বভৌমত্ব, সীমানা ইত্যাদি প্রতি স্বীকৃতি প্রদান করা হয়। বাবরের কোনো শত্রুতে কি করতে পারবে না? নুসরত শাহ আশ্রয় দিতে পারবে না, এই মর্মে বাবরকে প্রতিশ্রুতি দেন। গোগরা যুদ্ধের মাধ্যমে বাবর সকল শক্তির উপর বিজয়ী হন। পানিপথের প্রথম যুদ্ধ, তারপর হচ্ছে খানোয়ার যুদ্ধ এবং গোগরা যুদ্ধের পর আর কোনো শক্তি কি করতে পারে না? বাবরকে চ্যালেঞ্জ করার মতো অবশিষ্ট থাকলো না। সুলতানি সাম্রাজ্যের মুঘল সাম্রাজ্যে পরিণত হলো। মানে তোমার হচ্ছে মুঘল সাম্রাজ্যটা কিন্তু মূলত এই 1526-এ পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমেই এটা হচ্ছে অধিকৃত হয়েছিল। কিন্তু এই যে ইব্রাহিম লোদিকে যে সে তোমার হচ্ছে পরাজিত করেছিল, ইব্রাহিম লোদি কিন্তু পুরা ভারতের উপরে তার কর্তৃত্ব ছিল না। সে যে এলাকায় মানে হচ্ছে দিল্লি এবং দিল্লির আশেপাশের যে এলাকা ছিল, ওই দিল্লি এবং দিল্লির আশেপাশের এলাকায় কিন্তু তিনি হচ্ছে বাবর অধিকৃত করতে পেরেছিল। কিন্তু দেখো যখন হচ্ছে এই খানোয়ার যুদ্ধ হইল এবং চান্দেরি যুদ্ধ হইল এবং তোমার হচ্ছে 1529 সালে গোগরার যুদ্ধ হইল, তখন এই কয়েকটা যুদ্ধের মাধ্যমে সকল স্থানে তিনি কি করেছিল? তার প্রভুত্ব কায়েম করেছিল। তারপরে দেখো কি আছে যে বাবরের মৃত্যু কত সালে হয়েছিল? বাবরের মৃত্যু হয়েছিল 1530 খ্রিস্টাব্দে। দেখো তাই তিনি সিংহাসনে লাভ করেছিলেন কবে ভাইয়া? 1526-এ এবং তার মৃত্যু হয়েছিল 1530-এ। মাত্র 4 বছর তিনি সিংহাসনে ছিলেন। এই 4 বছরে তিনি কিন্তু প্রত্যেক বছরে এক একটা যুদ্ধ করেছিল। 26-এ তিনি কি করেছিল? পানিপথে প্রথম যুদ্ধ করেছিল। 27-এ তিনি কি করেছিল? 27-এ হচ্ছে খানোয়ার যুদ্ধ করেছিল। 28-এ তিনি চান্দেরি যুদ্ধ করেছিল এবং সর্বশেষ তিনি কি করেছিল? গোগরা যুদ্ধ করেছিল 29-এ এবং 30-এ তিনি কি করেন? তিনি মৃত্যুবরণ করেছিলেন। যুবরাজ হুমায়ুন হঠাৎ অসুস্থতার কারণে নবাব অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। মানে এই যে বাবর ছিল, বাবরের ছেলের নাম ছিল হচ্ছে হুমায়ুন। এই হুমায়ুন হচ্ছে হঠাৎ কি করে অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থতার ফলে বাবর অনেক বিচলিত হয়ে পড়ে। তিনি হুমায়ুনের চারদিকে তিনবার প্রদক্ষিণ করে আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন ভিক্ষা চান। মানে হুমায়ুন তার এত পছন্দের একজন ছেলে ছিল, মানে এত কাছের একজন বাবা এবং ছেলের সম্পর্ক ছিল। তিনি কি করে? তিনি আল্লাহর কাছে বলছে, 3বার প্রদক্ষিণ করে তিনি বলছে, আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার জীবন তুমি নিয়ে যাও, কিন্তু আমার ছেলেকে তুমি কি করো? সুস্থ করে দাও। তখন কি কয়? আস্তে আস্তে হুমায়ুন সুস্থ হয়ে ওঠে এবং বাবর অসুস্থ হয়ে পড়ে। এই অসুখী সম্রাট বাবর 1530 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর নিঃশেষ ত্যাগ করেন। কারামতে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তারপরে বাবরের সমাধি আসলে কোথায় হয়েছিল আমরা দেখে আসি। বাবরের শেষ ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহকে কি বলে? কাবুলে, মানে তিনি যেখানে রাজা ছিলেন কাবুলে, আফগানিস্তানের রাজধানীর নাম কিন্তু কাবুল ভাইয়া, নিয়ে যাওয়া হয়। পাহাড়ের ফুল বাগানে তাকে কবরস্থ করা হয়। তিনি যেসব ফুল পছন্দ করতেন সে ফুল দিয়ে কবরের চারপাশ ঘিরে দেওয়া হয়। কাবুলের একটি পর্বতে নির্জন পরিবেশের মধ্যে তার সমাধি আজও এখনো রয়েছে। কোথায় রয়েছে? আফগানিস্তানের রাজধানী কাবুলে নেওয়া হয়েছে। এই কাবুলে কিন্তু কবর দেওয়া হয়েছে তার ইচ্ছা অনুযায়ী দেওয়া হয়েছিল। বুঝতে পারছো? তারপর দেখো আমরা এখন দেখব সম্রাট বাবরের চরিত্র আসলে কেমন ছিল। চলো আমরা সম্রাট বাবরের চরিত্র সম্বন্ধে কিছু জেনে নেই। ইতিহাসে বিভিন্ন রাজা বাদশাহের মধ্যে বাবরের মতো হৃদয়গ্রাহী চরিত্র খুব কম দেখা যায়। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে প্রকৃতপক্ষে প্রতিভা ও গুণরাজ্যের দিক থেকে এশিয়ার ইতিহাসে খুব কম শাসকই বাবর অপেক্ষায় শ্রেষ্ঠ ছিলেন। তার চরিত্র বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক পাওয়া যায়। যেমন কি দিক পাওয়া যায়? দেখো, তিনি আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল,
দেখো, ভারত উপমহাদেশে মোগল বংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মধ্যযুগের ইতিহাসে এক আকর্ষণীয় ব্যক্তিত্ব ও চরিত্রের অধিকারী ছিলেন। ঈশ্বরী প্রসাদ এ সম্বন্ধে কি বলেছেন? ঈশ্বরী প্রসাদ বলেছেন যে সমগ্র মধ্য ভারতীয় ইতিহাসে বাবর ছিলেন একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ শাসকদের সমমর্যাদা সম্পন্ন ছিলেন। তারপরে তার আরেকটা গুণ ছিল, তিনি হয়েছে কষ্ট সহিষ্ণুতা একজন মানুষ ছিলেন। মধ্যযুগে কষ্ট সহিষ্ণু যোদ্ধা আত্মবিশ্বাসী ব্যক্তি ছাড়া কেউ যুদ্ধে জয়ী হতে পারত না। বাবর শারীরিক ও মানসিক দিক থেকে এত কর্মঠ ছিলেন যে তিনি কখনো অলস সময় কাটাননি। তিনি নিজেই তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে জীবনের শেষ দিকে তিনি রমজানের রোজা কখনো এক স্থানে দুবার রাখার সুযোগ পায়নি। মানে এটা দ্বারা তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে প্রত্যেকটা রমজানের 30টা রোজায় 30 জায়গায় তিনি পালন করেছিলেন, কারণ তিনি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলেন এবং এতটাই কর্মঠ ছিলেন। বংশগতভাবে বাবর পিতৃকুল এবং মাতৃকুলের স্ট্যামিনা বা অক্লান্ত কর্মশক্তি লাভ করেছিলেন, কারণ বাবরের পিতা কিন্তু ছিল ইউসুফ। তিনি কিন্তু আবার তৈমুরলংয়ের চতুর্থ পুরুষ ছিলেন এবং তার মাতাও কিন্তু একজন দিগ্বিজয়ী একজন শাসকের বংশধর ছিলেন। তার স্ট্যামিনা পেয়েছিলেন কে? অক্লান্ত কর্মশক্তি পেয়েছিলেন কে? এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঐতিহাসিক নেলপুন তার সম্বন্ধে এই কথাটা বলেছিল। তারপর দেখো বাবরের গুণাবলী, তার গুণাবলী সম্বন্ধে আমরা একটু জানি। সম্রাট বাবরের মতো হৃদয়গ্রাহী চরিত্র মধ্যযুগে অত্যন্ত বিরল। তার মতো দিগ্বিজয়ী যোদ্ধার ক্ষেত্রে সরল মানসিকতা ইতিহাসে একান্ত দুর্লভ, যা তার আত্মজীবনীতে উঠে এসেছে। যোদ্ধা ও সেনাপতি হিসেবে তিনি অসামান্য নৈপুণ্যের অধিকারী ছিলেন, কিন্তু অকারণে জিঘাংসা বা চিত্তের হীনতা তার ছিল না। মধ্যযুগের অনেক দস্তুরুটি হতে তিনি মুক্ত ছিলেন। তারপরে দেখো তার চরিত্রের মধ্যে আরো কি ছিল? পরধর্মমত সহিষ্ণু ছিলেন তিনি। সম্রাট কি ছিল? একজন সুন্নি মুসলিম ছিল। তিনি কি ছিল? একজন সুন্নি মুসলিম ছিল। অন্যের ধর্মবিশ্বাসের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। তার দ্বারা অন্য কোনো ধর্মাবলম্বী ক্ষতিগ্রস্ত হয়নি, তবে তিনি ধর্মের ব্যাপারে উদাসীন ছিলেন না। মানে অনেকে মনে করে যে ধর্মনিরপেক্ষ বা অন্য ধর্মকে আক্রমণ না করা মানে সে ওনার ধর্মের মধ্যে নাই, কিন্তু দেখো তিনি কিন্তু ধর্মের প্রতি উদাসীন ছিলেন না, কিন্তু অন্যের ধর্মকে তিনি কি করতেন না? আক্রমণ করতেন না। ইসলামের মৌলিক বিষয়াবলী তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতেন। তুমুল যুদ্ধের সময় তিনি আল্লাহর অনুগ্রহের আশা করতেন। মানে তিনি মুসলিম ছিলেন ঠিকই এবং আল্লাহর বিশ্বাস তার মধ্যে অনেক ছিল, তারপরে তিনি কি করতেন না? অন্য ধর্মের প্রতি তিনি কোনো বিদ্বেষ রূপ তিনি ধারণ করেননি। সম্রাট বাবর ছিলেন সদালাপী, বন্ধুসুলভ এবং মহানুভব। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের প্রতি তার আচরণ ছিল স্বাভাবিক, সহজবোধ্য ও সুস্পষ্ট। তিনি তার পিতামাতা, পিতামহী, বোন ও জৈনিক খেলা সাথীর স্নেহ ভালোবাসার কথা অপকটে আত্মজীবনীতে লিখেছেন। তারপর দেখো তার পারিবারিক জীবন কেমন ছিল? পারিবারিক জীবনে বাবর একজন সহজ সরল মানুষ হিসেবে প্রতিভাত হন। তিনি ছিলেন নিরলস, পরিশ্রমী এবং নিরহংকারী। তিনি তার রাজনৈতিক সাফল্য থেকে পুত্রের নাম রাখেন হুমায়ুন। সে যে রাজনৈতিক সাফল্য করেছিল, তার সাফল্য থেকে তার পুত্রের নাম ছিল হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ কি? ভাগ্যবান। তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম যে বাবর শব্দের অর্থ কি? বাবরটা হচ্ছে একটা তুর্কি শব্দ। বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সৃজনশীলে যে ক নম্বর আসে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং হুমায়ুন অর্থ যে ভাগ্যবান, এটাও তোমাদের ক নম্বর এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে দাগিয়ে নিবা। তিনি তার মাতামহীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু বাজকার্যে নারীদের অংশগ্রহণকে তিনি পছন্দ করতেন না। পিতৃচিহ্ন তিনি সমসাময়িক রাজাদের ছড়িয়ে গেছেন। তার সম্পর্কে বলা হয় তিনি নিজের জীবনের বিনিময়ে পুত্র হুমায়ুনের জীবন রক্ষা করেছিলেন। তিনি কিন্তু একজন কবি ছিলেন, তোমরা জানো কি না? চলো কবি হিসেবে তিনি কেমন ছিলেন এটা আমরা জেনে নেই। বাদশাহ বাবর পরিচয়ের পাশাপাশি তার অন্যতম একটি পরিচয় হলো তিনি ছিলেন একজন বিখ্যাত কবি। তিনি শৈশবকাল হতে কবিতা লিখতেন। তার নিকট তুর্কির কবিতার একটি বিশাল সংগ্রহ ছিল। সে যেহেতু
তুর্কি বংশোদ্ভূত ছিল, এর জন্য তুর্কি কবিতার একটি বিশাল সংগ্রহ ছিল তার কাছে। তার কবিতার ভাষা, উপস্থাপনা ও শব্দ চয়নে নতুনত্ব ছিল। গদ্য রচনাও তার যথেষ্ট হাত ছিল। তিনি তুর্কি ও ফার্সি ভাষার সমান দক্ষতায় কবিতা ও গদ্য লিখতে পারতেন। তিনি একজন প্রকৃতি প্রেমিক ছিলেন। নদী, স্রোত, ফুল, ফল, উদ্যান, তারপর হচ্ছে হ্রদ, ঘাস, লতাপাতা ইত্যাদি থেকে তিনি প্রচুর আনন্দ পেতেন, এগুলোতে মুগ্ধ হতেন। ভারতে অবস্থানের সময় তিনি ফারগানার মানে হচ্ছে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ফারগানার তরমুজ, কাবুলের আঙ্গুর মানে যেখানে তিনি শাসক ছিলেন, এই কাবুলের আঙ্গুর এবং ডালিম ফলের জন্য স্থূলতায় ভুগতেন। নস্টালজিয়ায় তিনি কি করেছিল? ভুগছিল। এ সম্বন্ধে ঈশ্বরী প্রসাদ তিনি এই কথাটা বলেছিলেন। তারপরে দেখো তার সংগ্রামী জীবন কেমন ছিল। দেখো, সম্রাট আকবরের চরিত্র সম্বন্ধে আমরা কিছুটা ধারণা পেয়েছি। এখন ভাই আমরা কি জানবো সম্রাট আকবরের কৃতিত্ব কি ছিল, তিনি তার কি কি কৃতিত্ব এই পৃথিবীতে করে গিয়েছিলেন। সংগ্রামী জীবন, তিনি কি করেছিল? সংগ্রামী জীবন অতিবাহিত করেছিল। 12 বছর বয়সে বাবর ফারগানা সিংহাসনে আরোহণ করেন। কারণ কি, এই 12 বছর যখন তার ছিল, তার বাবা কি করেছিল? তার বাবা মৃত্যুবরণ করেছিল, সেটা কিন্তু আমরা পূর্বে পড়েছি। এটা আবার আমরা কি দেখলাম যে তিনি 12 বছর বয়সে ফারগানার সিংহাসনে আরোহণ করেন। যে বয়সে শিক্ষা অর্জন করার দরকার সে সময় তিনি রাজ্য শাসনে ব্যস্ত ছিলেন, তবে তিনি কখনো হতাশ হননি, আত্মবিশ্বাস হারাননি। তিনি ন্যায়োচিত আরোহণের দ্বারা প্রতিটি সংকট কাটিয়ে উঠেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তাকে একটানা বহু যুদ্ধে করতে দেখা হয়েছিল। দেখো, তিনি কিন্তু 26 থেকে একদম 30 পর্যন্ত প্রত্যেক বছরে এক একটা যুদ্ধ করেছিলেন। তার অফুরন্ত প্রাণশক্তি, অসম সাহসিকতা এবং কর্মদক্ষতা তাকে দিল্লি সিংহাসনে আরোহণ করতে সহযোগিতা করেছিল। এই যে আমরা চরিত্র এবং কৃতিত্ব পড়তেছি, এটা তোমাদের কিন্তু গ বা ঘতে খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। মানে এইভাবে প্রশ্ন করতে পারে যে একটা উদ্দীপক দিবে যেখানে বোঝা যাবে যে হচ্ছে এখানে সম্রাট বাবর সম্বন্ধে বলা হইতেছে, তখন তারা গ বা ঘ নম্বর এইভাবে তোমার হচ্ছে সৃজনশীল দিতে পারে যে সম্রাট উক্ত যে সম্রাটের কথা উদ্দীপকে বোঝানো হয়েছে তার চরিত্র এবং কৃতিত্ব সম্বন্ধে আলোচনা করো। গ নম্বরে বা ঘ নম্বরে এটা দিতে পারে। এজন্য এই স্টেপগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবা। তার সংগ্রামী যেমন কেমন ছিল, তিনি কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল, তিনি হচ্ছে বিজেতা ছিল, এগুলো তোমরা খুব ভালোভাবে উপস্থাপন করলে তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। দেখো, ভারতীয় উপমহাদেশে ইতিহাসে সম্রাট বাবরের বড় কৃতিত্ব হলো তিনি একজন শ্রেষ্ঠ বিজেতা ছিলেন। 12 বছর বয়স হতে তিনি যুদ্ধ পরিচালনা শুরু করেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত যুদ্ধের ডামাডোলে জীবন অতিবাহিত করেন। দুর্বার আকাঙ্ক্ষা, অনমনীয় মনোবল ও অসামান্য নির্ভীকতা তার রাজ্য জয়ের ক্ষুধাকে তীব্র থেকে তীব্রতর করে তুলেছে। তার জীবন চরিত্র লেখক প্রফেসর তোমার হচ্ছে কে রাসব্রুক উইলিয়ামস তাকে কি বলেছে? 16 শতাব্দীর একজন সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। তিনি কি ছিলেন? একজন সেনাধ্যক্ষ ছিলেন। যুদ্ধের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুদ্ধের বিজয়ী হওয়ার জন্য অত্যন্ত ফলপ্রসূ। পানিপথ ও খানোয়ার যুদ্ধে বাবর সুবিধাজনক অবস্থান গ্রহণ করেন। দেখো, পানিপথের যুদ্ধটা কবে হয়েছিল? 1526-এ এবং খানোয়ার যুদ্ধটা হয়েছিল 1527-এ। মানে 1 বছর পরে, পানিপথের প্রথম যুদ্ধের 1 বছর পরে কি হয়েছিল? খানোয়ার যুদ্ধটা হয়েছিল। যুদ্ধে বাবর সুবিধাজনক অবস্থান গ্রহণ করেন। তিনি ডান, বাম ও মধ্যভাগের সৈন্যদের সাথে কি করে? কার্যকরভাবে সমন্বয় করে এবং যুদ্ধে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। মানে তিনি যে একজন সমরকুশলী, একজন তোমার হচ্ছে সেনানায়ক ছিলেন, সেটাই বলতেছে। তিনি কি করে? তার নিজের ভেতর দুঃসাহসিকতা, তেজস্বিতা এবং উদ্দীপনা, কর্মতৎপরতা এবং কষ্টসহিষ্ণুতা এবং প্রচণ্ড আত্মবিশ্বাস তার মধ্যে ছিল। তিনি তার ভিতরের গুণাবলীকে সৈন্যদের মাঝে সঞ্চালিত করতে পেরেছিলেন। তার কথায় ও কাজে সৈন্যরা কি হইতো? আন্দোলিত হয়েছিল। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি যে এই মুঘল সাম্রাজ্যের একজন প্রতিষ্ঠাতা ছিল সে সম্বন্ধে এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল। আত্মবিশ্বাস ও দুর্দমনীয় আকাঙ্ক্ষা ছিল তার সাফল্যের প্রধান কারণ। তিনি মধ্য এশিয়ার সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য বহুবার চেষ্টা করেছেন। কাবুলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেও বেশ কয়েকবার, মানে অর্থাৎ হচ্ছে কয়বার করেছিল? 4 বার পিতৃরাজ্য দখলের
জন্য তিনি চেষ্টা করেছেন। মানে কাবুলে কিন্তু তিনি তেমন সুবিধা করতে পারে নাই। এর ফলে কি হয়েছিল, ভারতের দিকে তিনি মনোনিবেশ করেছিলেন। কিন্তু তিনি হতাশ না হয়ে ভারতমুখী সামরিক বাহিনী পরিচালনা করেন। এবার তিনি সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি ভারতে মোগল সাম্রাজ্যের যে ভিত্তি স্থাপন করেন, আকবরের আমলে তা এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তারপরে দেখো তার কৃতিত্বের মধ্যে আরও কি ছিল, তিনি রণকৌশলটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিলেন। যুদ্ধ পরিকল্পনা ও যুদ্ধ কৌশল যুদ্ধে তিনি বিজয়ী হওয়ার জন্য কীরূপ ভূমিকা রাখতে পারে তা বাবর ভারতবর্ষের যুদ্ধে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কোন পদ্ধতিতে যুদ্ধ করতেন? তুলঘুমা পদ্ধতিতে তিনি সার্থক প্রয়োগ করতেন। তিনি বিভিন্ন ঐতিহাসিক কি করছিল, তার যুদ্ধ বিন্যাসের ভূয়সী প্রশংসা করেছিল। তিনি কোন পদ্ধতি করতেন? তুলঘুমা পদ্ধতিতে তিনি যুদ্ধগুলো করতেন। দূরদর্শী সম্রাট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান ও ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খানের আমন্ত্রণে 1526 খ্রিস্টাব্দের পূর্বে বাবর দিল্লি আক্রমণের জন্য ভারতে প্রবেশ করেছিলেন, কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনায় তিনি ধৈর্য ধারণ করেন। এখানে তার দূরদর্শিতার পরিবর্তিত হয়। বাবর কাবুলে ফিরে যান এবং স্বয়ংসম্পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়ে তিনি 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির বিরুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ করেন। দেখো ভাইয়া, যখন পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান এবং ইব্রাহিম লোদির পিতৃব্য মানে চাচা, ইব্রাহিম লোদির চাচা কেডা আলম খান কি করছে, যে 1526-এ বলছিল যে ইব্রাহিম লোদির অবস্থা খুবই খারাপ, তিনি এই সাম্রাজ্যটাকে ভালোভাবে কি করতে পারছিল না, পরিচালিত করতে পারছিল না। তখন এই সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা চলতেছিল। এই সুযোগে এই দৌলত খান এবং আলম খান কি করে, এই বাবরকে কাবুল থেকে আমন্ত্রণ জানায় যে আপনি আসেন। তারা মনে করেছিল যে এই বাবরের যে পূর্বপুরুষ ছিল তৈমুর লং, সে কত সালে করেছিল ভাইয়া? 1398 সালে যে অভিযান চালিয়েছিল, সেই অভিযান চালিয়ে কি করেছিল, সে আবার সমরকন্দে বা আফগানিস্তানে তিনি ফিরে গিয়েছিলেন। কিন্তু তারা মনে করেছিল যে এই দৌলত খান এবং আলম খান মনে করেছিল যে এই বাবরকে আমরা আমন্ত্রণ জানিয়ে সে অভিযান পরিচালনা করে লুণ্ঠন করে আবার কাবুলে ফিরে যাবে, তখন আমরাই হব এই সালতানাতের সুলতান হব। কিন্তু এইটা তিনি এই বাবর কি করেছিল না, এটা গ্রহণ করেননি। তিনি কি করেছিলেন, তিনি ভারতে বসবাসের কি করেছিলেন, ঘোষণা করেছিলেন। তখন আবার এই দৌলত খান আর আলম খান কি করে, এই বাবরের বিরোধিতা করতে শুরু করে। শাসক হিসেবে বাবরের কৃতিত্ব 1526 হতে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 4 বছর 8 মাস 10 দিন। কত বছর ভাইয়া? 4 বছর 8 মাস 10 দিন বাবর ভারতে বিজেতা হিসেবে অবস্থান করেন। এর মধ্যে তাকে যুদ্ধে কি করে অধিকাংশ সময় কাটাতে হয়। মানে 4বার তিনি কি করেছিল, কি যুদ্ধ করেছিল? 1500 কত সালে? 1526-এ, 1500 তোমার 27-এ, 1528-এ, তারপর 1529-এ তিনি যুদ্ধ করেছিল। রাজ্যে স্থিতিশীলতা বিরাজ না করলে প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এ কারণে বাবর সৈনিক ও সেনাপতি হিসেবে যে দক্ষতা ও যোগ্যতা প্রদর্শন করেছেন, তেমনি দক্ষ শাসক হিসেবে দক্ষতা দেখাতে পারেননি। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, রাজস্ব সংস্কার, সুষ্ঠু বিচার ব্যবস্থার প্রবর্তন, প্রশাসনিক শৃঙ্খলা ইত্যাদি মৌলিক কাজগুলো তিনি সমাপ্ত করে যেতে পারেননি। কারণ তিনি কিন্তু খুব অল্প একটা সময়, কত থেকে কত ভাইয়া? 1526 থেকে 30, মানে প্রায় 4 বছর, মানে 4 বছর 8 মাস 10 দিন তিনি ক্ষমতায় ছিলেন। এই ক্ষমতায় থাকা অবস্থায় এই অল্প সময়ের মধ্যে তিনি কি করতে পারে নাই? ঐক্য প্রতিষ্ঠা করতে পারে নাই, রাজস্ব সংস্কার করতে পারে নাই, সুষ্ঠু বিচার ব্যবস্থার পরিবর্তন করতে পারে নাই, প্রশাসনিক শৃঙ্খলা ইত্যাদি মৌলিক কাজগুলো তিনি সমাপ্ত করতে পারেন নাই। একমাত্র তিনি অল্প দিন ক্ষমতায় ছিলেন বা 30-এ তার মৃত্যু হওয়ার ফলে তিনি কি করতে পারে নাই? এই কাজগুলো করতে পারে নাই। প্রতিটি বিজিত রাজ্যে, প্রদেশে, এমনকি গ্রামে সুলতানি আমলের বা গতানুগতিক শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি সাম্রাজ্যের সবখানে আইন কানুন ও আদালত স্থাপন করতে পারেননি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে পূর্ব ব্যবস্থা বহাল ছিল, কেন্দ্রীয় প্রশাসনের ব্যবস্থা গড়ে ওঠেনি। ঐতিহাসিক তাকে আস্কিন কি বলছিল, যে তিনি বলেছিল যে ভারত তখনও ছিল নিয়মিত ও সুশাসিত রাষ্ট্রের পরিবর্তে এক রাজার অধীনে কয়েকটি রাজ্যের সমষ্টি মাত্র। তাহলে
দেখো যে এই যে তিনি এই কাজগুলো যে করে যেতে পারেননি, রাজস্ব সংস্কার করতে পারেননি, একমাত্র হচ্ছে খুব অল্প সময়, মানে 4 বছরের মধ্যে তিনি ক্ষমতায় ছিল, সেই অল্প সময়ের ফলে তিনি কি করতে পারেন নাই, তিনি বিভিন্ন রাজনৈতিক দূরদর্শিতা দেখাইতে পারেন নাই। তারপর দেখো বারুদ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার। সম্রাট বাবর যুদ্ধক্ষেত্রে গোলা বারুদের ব্যবহার করে নতুন মাত্রা সংযোজন করেন। মানে যখন হচ্ছে ভারতের যেই সৈন্যবাহিনীগুলো ছিল তারা এই গোলা বারুদের সাথে পরিচিত ছিল না, তখন কত সালে তোমার হচ্ছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে এই বাবর কি করে কামানের ব্যবহার করে, ফলে নতুন মাত্রা যোগ করেন। অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর যুগ্ম শক্তি কি পরিমাণ সাফল্য অর্জন করতে পারে বাবর তার কার্যকরী দৃষ্টান্ত রেখে যান। বিভিন্ন যুদ্ধে বাবরের সহজ জয়লাভের ফলে ভারতে বারুদ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে। মানে যখন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর হচ্ছে গোলা বারুদ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, তখন থেকে ভারতে কি হয়, এই গোলা বারুদ এবং আগ্নেয়াস্ত্রের যেই জনপ্রিয়তা এটা অর্জন করে। পূর্বে দুর্গ তৈরি করে আত্মরক্ষা করা হতো। বাবরের গোলা বারুদের পর হতে দুর্গের গুরুত্ব আপেক্ষিকভাবে হ্রাস পেতে থাকে। ফিরোজ শাহ তুগলকের পর রাজকীয় মর্যাদা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তিনি তা পুনঃপ্রতিষ্ঠা করেছিল। কে করেছিল? বাবর করেছিল। কে করেছিল ভাইয়া? বাবর করেছিল। শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক তিনি যে ছিলেন সে সম্বন্ধে আমরা কিছু জানি। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে বাবর মধ্য এশিয়া ও ভারতবর্ষের মধ্যে যোগসূত্র স্থাপনকারী ছিলেন। এইদিকে চেঙ্গিস খান কে ছিল ভাইয়া? চেঙ্গিস খান এবং তৈমুরলংয়ের দুর্ধর্ষ সূর্য এবং অপরদিকে ইরানের সৌম্য সংস্কৃতির তিনি ধারক ও বাহক ছিলেন। মানে এই চেঙ্গিস খান ছিল কিন্তু মঙ্গলের একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিল, এবং তৈমুরলংও মঙ্গলের একজন দুর্ধর্ষ কি ছিল? যোদ্ধা ছিল। এই চেঙ্গিস খান ছিল কিন্তু মার দিক থেকে, এবং এই তৈমুরলং ছিল বাবার দিক থেকে তার কি ছিল? বংশধর ছিল। এবং অপরদিকে ইরানের সৌম্য সংস্কৃতি তিনি ধারক ও বাহক ছিলেন। সম্রাট বাবরের সাহিত্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুক-ই-বাবর বা বাবরনামা। মানে তিনি কি করেছিলেন, তিনি তার নিজের জীবনী তিনি নিজেই লিখে গিয়েছিলেন। সেই আত্মজীবনী গ্রন্থের নাম কি? তুজুক-ই-বাবর বা বাবরনামা। এই জিনিসটা তোমরা স্টার দিয়ে রাখো, এটা তোমার হচ্ছে কিসে লাগবে? এইচএসসিতে কাজে লাগবে, এইচএসসিতে কাজে লাগবে, এবং অ্যাডমিশনেও তোমার খুবই কাজে লাগবে। যে বিভিন্ন ভার্সিটিতে আসে যে বাবরের তোমার হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি, তখন কি দিবা ভাইয়া? তুজুক-ই-বাবর বা বাবরনামা। এটি তুর্কি ভাষায় রচিত। তাই এই বাবরনামাটা হচ্ছে তুর্কি ভাষায় রচিত ছিল। এই গ্রন্থে তিনি পাহাড় পর্বত, জলপ্রপাত, ঝর্ণা ও ফুলের বাগান শোভিত বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদে পূর্ণ কাবুলের তুলনা উত্তর ভারত ও মধ্য ভারতের সমভূমি বৈচিত্র্যহীন ও একঘেয়ে বলে বর্ণনা করেছেন। ঈশ্বরী প্রসাদ বলেন, পূর্বদেশীয় কোনো নৃপতি বাবলের মতো এরূপ স্পষ্ট, মনোমুগ্ধকর ও সত্যনিষ্ঠ আত্মজীবনী রচনা করেনি। কিন্তু তিনি ভারতীয়দের পোশাক পরিচ্ছদ, চলাফেরা, খাওয়ান দাওয়ান, মোমবাতি এবং তার নিজের প্রকৃতি প্রেম, জন্মভূমির মমতা ইত্যাদি অতি সহজ স্বচ্ছভাবে তিনি নিতান্ত একজন সাধারণ মানুষের মতো লিখে গেছে। তার এই লেখা অক্লেশে রসোত্তীর্ণ হয়ে আজ পাঠকের প্রচুর আনন্দ দিচ্ছে। 1590-তে কত সালে ভাই? 1590 সালে খান-ই-খানন আব্দুর রহিম বাবরনামা ফার্সিতে এবং 1826 হচ্ছে জন লেইডেন এবং উইলিয়াম আর্মিন কি করছে? ইংরেজিতে এটা অনুবাদ করছে। তাহলে ফার্সিতে করছে কবে? 1590-তে কি করেছে? খান-ই-খানন, এবং তোমার হচ্ছে 1526-এ কি করেছে? ইংরেজিতে অনুবাদ করেছিল। বাংলায় এই গ্রন্থটি অনুবাদ করেন প্রিন্সিপাল ইব্রাহিম খান। এই যে তিনি হচ্ছে এই তুজুক-এ-বাবর বা হচ্ছে বাবরনামাটা মূলত তুর্কি ভাষায় লেখা হয়েছিল, এবং 1590-তে এটা হচ্ছে খান-ই-খানন তোমার হচ্ছে কোন ভাষায়? ফার্সিতে লিখেছিল, এবং 1826-এ তিনি কি করেছিল? এটা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, এবং এটা বাংলা অনুবাদ করেছে হচ্ছে প্রিন্সিপাল ইব্রাহিম খান। দেখো তিনি হচ্ছে একজন প্রকৃতি প্রেমিক ছিলেন।
সম্রাট বাবর যুদ্ধের ডামাডোল বড় হলেও নির্জনতা, প্রকৃতি, উদ্ভিদকুল তাকে ভীষণভাবে কাছে টানত। তিনি তার আত্মজীবনীতে ভারতের উদ্ভিদ ও প্রাণীর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি প্রত্যেক জীবজন্তু, পাখি এবং ফুল সম্বন্ধে সম্যক জ্ঞান রাখতেন। তিনি সর্বদা নতুন অভিজ্ঞতা ও জ্ঞান সঞ্চয়ে তৎপর ছিলেন। তিনি ফুলবাগান তৈরি করেন এবং এর পরিচর্যা করতেন। তিনি ফুলবাগান এত পছন্দ করতেন যে তার সমাধি কাবুলের ফুলবাগানে করা হয়েছিল। তারপরে দেখো এর মাধ্যমে কি হয়, আমাদের এই সব বাবরের কৃতিত্ব শেষ হয়। এবং আগামী ক্লাসে আমরা কি করব ভাইয়া, আগামী ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্যের একজন শ্রেষ্ঠ শাসক হুমায়ুনের আমরা জীবনী পড়ব। মানে এই হুমায়ুন কে ছিল? হুমায়ুন ছিল কিন্তু এই বাবরের একমাত্র পুত্র। বাবরের পুত্র ছিল কে? এই হুমায়ুন ছিল। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসের অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।